শুরু করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল চাইল্ড কেয়ারের আজকের আলোচনায়। আজকে আমাদের সাথে আছেন দুজন বিশেষজ্ঞ। আমরা আজকে সেরিব্রাল পালসি নিয়ে আলোচনা করব এবং দুটি দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব। নিউরোলজিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সাথে সাথে পেডিয়াট্রিক ফিজিওথেরাপি নিয়ে আমরা আলোচনা করব। দুজন বিশেষজ্ঞ আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। আমাদের সাথে আছেন ডক্টর দীপ্তাংশু দাস। তিনি কলকাতার মেডিকা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে কর্মরত আছেন। ডক্টর দাসকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। এবং এর আগেও তিনি আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন, আলোচনা করেছিলেন মূলত অটিজম নিয়ে। আজকে আমরা সেরিব্রাল পালসি নিয়ে আলোচনা করতে যাব। এবং আমাদের সাথে আরো রয়েছেন পেডিয়াট্রিক স্পেশালিস্ট ফিজিওথেরাপিস্ট কাজী আরাফাত বশির। তিনিও আমাদের সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি কাজী আরাফাত আমাদের চাইল্ড কেয়ারে। এবং তিনিও আমাদের সাথে এর আগে আলোচনায় যুক্ত হয়েছিলেন। তিনি আছেন মূলত কলকাতা এএমআরআই হসপিটালে এবং এছাড়াও আছেন কেয়ারিং মাইন্ডে। এবং আজকে আমরা এই দুটি বিষয় নিয়ে দুটি দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা করব। সাথে সাথে আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারেন আমাদের জুম লিংকে, যুক্ত হয়ে আমাদের সাথে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। স্পেশাল চাইল্ড কেয়ার আপনারা জানেন যে শুরু থেকেই বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছে, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে এবং সেটা আমরা যারা প্যারেন্টস আছি আমরা সেটা জানার চেষ্টা করছি। এবং সাথে সাথে প্যারেন্টসদের ট্রেনিং এর কাজও আপনারা জানেন যে আজকে থেকে আমাদের প্যারেন্টস ট্রেনিং শুরু হতে যাচ্ছে, যেটা আইএসএআর এর প্রিন্সিপাল চৈতালি নাগ চৌধুরী আমাদের ট্রেনিং শুরু করতে যাচ্ছেন। এভাবে আমরা প্যারেন্টসদের এডুকেশন, প্যারেন্টসদের সাথে প্রফেশনালদের একটা ইন্টারাকশন তৈরি করার চেষ্টা করছি। তো আজকে চলে যাচ্ছে আমাদের আজকের আলোচনায় এবং শুরুতেই আমি ডক্টর দীপ্তাংশু দাসকে অনুরোধ করব যে সেরিব্রাল পালসির বিষয়গুলো, যেগুলো যদিও আমাদের টার্মটা আমাদের কাছে পরিচিত, আমাদের অনেকের বাচ্চাই এই সেরিব্রাল পালসিতে ডায়াগনস্ট, তারপরেও আমি তাকে একজন চাইল্ড নিউরোলজিস্ট হিসেবে তাকে অনুরোধ করছি এই বিষয়টা আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আমি স্লাইডগুলো কি দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। জি সাইড ক্লিয়ার আছে। ওকে, আজকে সেরিব্রাল পালসি নিয়ে কথা বলবো। আমি একদম খুব সাধারণভাবে, যাতে বাবা মারা বা যারা এই ধরনের বাচ্চাদের যত্ন নেন, যারা আমাদের সাধারণ দর্শক, তারা যাতে এটা সহজে বুঝতে পারেন, আমি ঠিক সেইভাবে এর কথা বাড়াবো। প্রথম কথা হচ্ছে সেরিব্রাল পালসি জিনিসটা কি। সেরিব্রাল পালসি মানে হচ্ছে আমাদের এই যে মুভমেন্ট, মানে নড়াচড়া এবং আমাদের মাসল টোন হচ্ছে, আমরা যদি নর্মাল অবস্থায় আমাদের হাত পা ঢিলা ছাড়ি, এটা যে একদম শিথিল হয়ে পড়ে যায় তা না, তার মধ্যে কিছু অংশ কন্ট্রাকশন থাকে। এইটাকে মূলত আমরা মাসল টোন বলি। মানে জিনিসটা একদম লেখলেখে না, আবার একদম শক্ত হয়ে রয়েছে এটাও নয়। এই জিনিসগুলো আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে। যদি কোনোভাবে ব্রেনে একটা ইনসাল্ট বা আঘাত হয়ে থাকে, সেখানে আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করতে পারে না এবং আমাদের এই ধরনের যে কন্ট্রোলগুলো হওয়ার কথা ছিল সেগুলো হয় না। যখন এই জিনিস হয় তখন আমরা সেটাকে সেরিব্রাল পালসি বলি। এক্ষেত্রে ব্রেনে যে আঘাতটা লেগেছে, এটা জন্মের সময় হতে পারে, তার আগে হতে পারে, তার পরে হতে পারে, কিন্তু আঘাতটা ক্রমশ বেড়ে যাচ্ছে এমন নয়, কিন্তু এর যে আউটকাম সেটা কিন্তু নির্ধারণ হয়ে যাচ্ছে। আমরা এই সেরিব্রাল পালসির সাথে বিভিন্ন রকম সমস্যা জড়িত পাই। যেমন আমরা যে ধরা যাক আমি আমার ত্বকে ছুলাম, এই যে সেন্স পাচ্ছি, আমি যে চোখে দেখছি, আমি যে কানে শুনছি, এই ধরনের যে সেন্সগুলো, এই সেন্সগুলো আলটিমেটলি আমাদের ব্রেন প্রসেস করে। যেহেতু সমস্যাটা ব্রেনে, তার মানে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। এছাড়া
আমাদের বোধ শক্তি, সেটাতে ব্রেনের একটা মূল অংশ আছে। আমরা যে একে অপরের সাথে কথা বলি, নিজেকে ব্যক্ত করি, আমাদের যে ব্যবহার, এই ধরনের নানান জিনিসে সমস্যা দেখা যায় সেরিব্রাল পালসিতে। মোট কথা, ব্রেনে যদি আঘাত লাগে, সেই আঘাতের রেজাল্ট হচ্ছে আমাদের মুভমেন্ট, আমাদের মাসল টোন এবং আমাদের বসা দাঁড়ানোর যে পশ্চার, এই জিনিসগুলোতে এফেক্ট করে, এবং তার সাথে ব্রেনের বাকি যে জিনিসগুলো, সব রকম জিনিসেই এফেক্ট থাকতে পারে। এর মূলত যে রিস্ক ফ্যাক্টর, এগুলো যেটা আমি অলরেডি বললাম, যে জন্মের আগে, জন্মের সময় এবং জন্মের পরে। অ্যান্টিনেটাল মানে হচ্ছে জন্মের আগে, জন্মের আশেপাশের সময় হচ্ছে পেরিনেটাল, এবং পোস্টনেটাল মানে হচ্ছে জন্মের পরে। এই ধরনের পিরিয়ডে নানান রকম কারণে সেরিব্রাল পালসি হতে পারে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে, যদি বাচ্চা সময়ের সরি যদি বাচ্চা সময়ের আগে জন্মগ্রহণ করে, বা তার জন্মের সময় ওজন কম থাকে, 2.5 কেজির নিচে বা আরো কম। একটু মাফ করবেন। এছাড়া যদি একসাথে একাধিক বাচ্চা থাকে, যেমন যমজ বাচ্চা, সেখানেও একটি বাচ্চা পুষ্টি কম পেতে পারে, এবং তার জন্য তার ব্রেনে কিছু সমস্যা হতে পারে। প্রেগনেন্সির সময় নানান ধরনের ইনফেকশন এবং সমস্যা, সেটাও ব্রেনে আঘাত তৈরি করতে পারে। জন্মের সময় যদি বাচ্চা না কাঁদে বা ডেলিভারি হতে সমস্যা হয়, সেখানেও কিন্তু সেরিব্রাল পালসির সমস্যার একটা বড় অংশ, একটা বড় কারণ হতে পারে। এছাড়া যদি কোনোভাবে বাচ্চা পড়ে গিয়ে মাথায় চোট লাগে, বা অন্য কোনো কারণে চোট লাগে, বাচ্চার কোনো ইনফেকশন হয়, যেমন মেনিনজাইটিস, এবং যদি কোনো কারণে বাচ্চা শ্বাস বা বাচ্চার যে সার্কুলেশন, এগুলো এফেক্টেড হয়, যেটাকে আমরা কার্ডিওপালমোনারি অ্যারেস্ট বলে থাকি, সেটার কারণেও কিন্তু এফেক্ট হয়ে থাকতে পারে। যদি মায়ের ব্লাড প্রেশার হাই হয়, সেটাকে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, এবং সেক্ষেত্রে সেটা কিন্তু একটা প্রোটেক্টিভ অ্যাকশন রয়েছে। এছাড়া মায়ের ভ্যাজাইনোসিস বলে এক ধরনের ইনফেকশন হয়, সে ধরনের ইনফেকশন যদি অ্যান্টিবায়োটিক দিয়ে কন্ট্রোল করা হয়, বা যদি জন্ম সময়ের আগে হয়, সেখানে লাং ম্যাচুরিটিটা একদম জন্মের যে সময় সেই রকম পিরিয়ডে হয়ে থাকে, সেই ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত করতে অনেক সময় কিছু স্টেরয়েড দেওয়া হয় মাকে। সেই স্টেরয়েডও কিন্তু একটা প্রোটেক্টিভ রোল রোল প্লে করে থাকে। এখানে বিভিন্ন রকম রিস্ক ফ্যাক্টর আরেকটু ডিটেলে বলা আছে। আমি মূল ব্যাপারটা অলরেডি বলেছি, যে প্রেগন্যান্সির সময় বিভিন্ন রকম ফ্যাক্টর, যেটা বেসিক্যালি প্ল্যাসেন্টা মানে আমাদের যে স্ট্রাকচারটা দিয়ে আমাদের বাচ্চা পুষ্টি পেয়ে থাকে গর্ভে থাকার কারণে, যদি কোনো কারণে সেটা এফেক্টেড হয়, তাহলে এফেক্টেড হতে পারে। জন্মের প্রেগন্যান্সি থাকাকালীন নানান রকম ফ্যাক্টরসও সেখানে এফেক্ট করতে পারে, এবং লেবার বা ডেলিভারির সময় কিছু ফ্যাক্টরস এফেক্ট করতে পারে। জন্মের সময় একটা বড় ফ্যাক্টর হচ্ছে, যখন বাচ্চার ম্যাচুরিটি কম থাকে, যখন ওজন কম থাকে, তাদের ব্রেনে রক্তক্ষরণ হতে পারে। এছাড়া যদি বাচ্চার লাং ম্যাচুরিটি ভালো না থাকে, যদি বাচ্চা স্ট্রেসে যায় জন্মের আগে বা জন্মের সময়, সেই সময় বাচ্চা গর্ভে থাকাকালীনই পায়খানা করে ফেলে, এবং সেই পায়খানা, যেটাকে আমরা মেকোনিয়াম বলি, যদি বাচ্চা মানে শ্বাসপথে চলে যায়, সেক্ষেত্রে সেটা তার অক্সিজেন ব্রেনে পৌঁছানো থেকে আটকাতে পারে,
বা বাচ্চা যদি জন্মে না কাঁদে সেটাতেও একই রকম এফেক্ট হতে পারে। সেটা গিয়ে আলটিমেটলি ব্রেনে ড্যামেজ করতে পারে এবং ব্রেনের এই ড্যামেজের কারণে সেরিব্রাল পালসি হতে পারে। একইভাবে জন্মের পরেও নানান রকম ফ্যাক্টর এটা ঘটাতে পারে। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ব্রেনে ড্যামেজ এটা হচ্ছে মূল কারণ। ব্রেনের ড্যামেজটা মূলত যদি প্রিটার্ম বাচ্চা হয় তাদের ক্ষেত্রে ব্রেনের ম্যাচুরিটি অনেকটা কম থাকে। সেক্ষেত্রে এই ইনসাল্ট গুলোর জন্য ব্রেনের মধ্যে ব্লিডিং হতে পারে, বা আমাদের ব্রেনের মাঝখানে একটা সার্কুলেশনের জন্য জলের একটা জায়গা থাকে, এই জায়গাটার চারিদিকে কিছু ড্যামেজ হয়ে থাকতে পারে, যেটাকে পেরিভেন্ট্রিকুলার লিউকোমালিয়া বলে। এই ধরনের কারণে ব্রেনে এই ড্যামেজটা হতে পারে। যদি সে ধরনের জিনিস হয় সেক্ষেত্রে সেরিব্রাল পালসের চান্স বেড়ে যায়। প্রেগন্যান্সির সময় যে কোনো যেমন থ্রম্বোফিলিয়া বলে একটা জিনিস আছে, যেখানে প্ল্যাসেন্টার যে সার্কুলেশন সেটা এফেক্টেড হতে পারে কিছু ক্লটসের জন্য। এছাড়া যদি সেখানে রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে তো কথাই নেই। এই যে জন্মের আগের ফ্যাক্টর গুলো, এগুলো মূলত 80-90% দায়ী। জন্মের সময় অক্সিজেনের ঘাটতি মানে জন্মে না কাঁদা, সেটার রোল কিন্তু জাস্ট 10% দেয়। তার মানে বাচ্চা যদি জন্মে না কাঁদে বা বাচ্চার মধ্যে যে ফ্যাক্টর গুলো বলা হলো এগুলো হয়ে থাকে, আমাদের মাথায় রাখতে হবে যে সেরিব্রাল পালসি হওয়ার একটা প্রভূত কারণ থাকছে। আমি টেকনিক্যাল ব্যাপারে খুব একটা যাব না, কিন্তু খুব সোজাভাবে বলতে গেলে ব্রেনের যে ব্লাড সার্কুলেশন যদি কোনোভাবে এফেক্টেড হয়, আমাদের আলাদা আলাদা রক্তনালী এসে আলাদা আলাদা এরিয়াকে সাপ্লাই করে, যেটা জাংশনের জায়গা, মানে একটা এদিক থেকে এলো আরেকটা এদিক থেকে এলো, কিন্তু জাংশনের জায়গাটা দুদিক থেকেই পর্যাপ্ত পাচ্ছে না, এরকম হতে পারে। সেক্ষেত্রে এই ধরনের জায়গায় মূলত ড্যামেজটা হয়ে থাকে। ব্রেন নিজেকে প্রোটেক্ট করার জন্য কিছু কেমিক্যাল ক্ষরণ করে থাকে, বা ইনফেকশন থেকে বাঁচাতে নিজেকে কিছু কেমিক্যাল নিঃসরণ করে থাকে, সেটা গিয়ে আলটিমেটলি ব্রেনেই ড্যামেজ করতে পারে। ব্রেনে রক্তক্ষরণের কথা আগেই বলেছি, এবং গ্লুটামেট বলে একটা কেমিক্যাল আছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, সেটার কারণে কিছু সমস্যা হতে পারে। আমাদের ব্রেনের কোষগুলোতে যেভাবে আমাদের আয়নগুলোর ব্যালেন্স থাকে, এটা যদি পাল্টে যায় তখন এরকম হতে পারে। যেটা অলরেডি বলেছি যে এর সাথে নানান রকম সমস্যা জড়িত থাকতে পারে। দেখা যায় যে মানসিক ডেভেলপমেন্ট প্রায় 52% কেসে ঘাটতি থাকে, এবং এছাড়া বাচ্চাদের শোনার একটা এফেক্ট হতে পারে। একইভাবে আমরা যে চোখে দেখি, চোখে দেখতে গেলে আলটিমেটলি ব্রেনের দরকার হয়, সেখানেও একটা রোল থাকতে পারে। স্পিচ, আমরা যে কথা বলি, আমরা কথা বলার জন্য শুনতে হয়, সেটা বুঝতে হয়, বুঝে বক্তব্য তৈরি করতে হয়, তারপর সেটা এই মাসেল গুলোকে ব্যবহার করে ডেলিভার করতে হয়। প্রত্যেকটা লেভেলেই কিন্তু ব্রেনের দরকার। যদি সেটা ঠিক মতো না হয় তাহলে সেখানে ঘাটতি হতে পারে। এবং এই ধরনের বাচ্চাদের ব্রেন ব্রেন তো একটা ইলেকট্রিক্যাল অর্গান, সেখানে যদি ব্রেন ঠিক মতো কাজ না করে তাহলে একটা ইলেকট্রিক্যাল সমস্যা ঘটতে পারে, এবং সেটার জন্য ব্রেনের মধ্যে শর্ট সার্কিট, এটাকে আমরা খিঁচুনি বা এপিলেপসি বলে থাকি, সেই সমস্যা থাকার একটা প্রভূত চান্স থাকে। কতজনের হচ্ছে এটা বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম পাওয়া গেছে, কিন্তু এদের অনেকের ক্ষেত্রেই এপিলেপসি বা মৃগী রোগ দেখা যেতে পারে। সেরিব্রাল পালসি অনেক রকমের হয়, তাতে শরীরের এক অংশ এফেক্টেড হতে পারে, শরীরের এক দিক, বা হয়তো পা গুলো এফেক্টেড হয়েছে, হাত কিছুটা এফেক্টেড হয়েছে কিন্তু অতটা না, বা হয়তো হাত পা দুটোই সমান এফেক্টেড হয়েছে, এরকম হতে পারে।
এটা নির্ভর করে ব্রেনের কোন জায়গায় ড্যামেজটা হয়েছে। অনেক সময় এদের কিছু ডিসকাইনেটিক মুভমেন্ট দেখা যায়। ডিসকাইনেটিক মানে হচ্ছে যেরকম মুভমেন্ট হওয়ার কথা না সেরকম কিছু মুভমেন্ট দেখা যায়। সেটা হাত পা নাড়িয়ে একটা অদ্ভুত ধরনের মুভমেন্ট, এইভাবে ভিডিও দেখানো ছাড়া বলাটা মুশকিল, সেটা হতে পারে। বা আমাদের বডির যে টোন, ধরে যে ঘাড়টা শক্ত হয়ে রয়েছে, এই ধরনের নানা রকম পশ্চার সেখানে দেখা যেতে পারে। বা তাদের হাঁটা চলায় যে কন্ট্রোল, সেই কন্ট্রোলের সমস্যার জন্য সেরিব্রাল পালসি হতে পারে। সেরিব্রাল পালসিতে মূলত যেটা দেখা যায় স্প্যাস্টিসিটি। স্প্যাস্টিসিটি মানে হচ্ছে নর্মাল অবস্থায় আমাদের হাত পা যেভাবে রয়েছে সেই মাসেল টোন মেনটেন হয়, কিন্তু যদি এই মাসেল টোন বেড়ে গিয়ে থাকে, ধরা যাক যদি আপনারা কখনো মুরগি কাটা দেখে থাকেন, নর্মাল অবস্থায় মুরগিটি নর্মাল ছিল, যেই তার মুন্ডুপাত করা হলো দেখা গেল যে পুরো শরীর কাঁপতে শুরু করলো। কেন? তার কারণ হচ্ছে যেই এতক্ষণ ব্রেন শরীরের মাসেল গুলোকে খবর পাঠিয়েছিল যে এখন তোমাদের কাজ করতে হবে না, যখন দরকার পড়বে তখন আমি বলবো তখন কাজ করো। কিন্তু এই কাজ করতে হবে না এই খবরটা যখন এলো না, তখন তারা অযথা কাজ করতে শুরু করলো এবং মাসেল গুলো তখন দুদিক থেকেই, মানে আমাদের যদি আমি বলি যে এটা ভাঁজ করছি, এই যে মাসেলটা যখন কাজ করছে আমাদের উল্টো দিকের মাসেলটা ঢিলা ছাড়ছে, কিন্তু এটা যদি না ছেড়ে এদিকেও টানছে ওদিকেও টানছে হয়, তাহলে হাতগুলো শক্ত হবে কিন্তু কোনো কাজের মুভমেন্ট হবে না। এই ধরনের জিনিস যখন বারবার হয় এটাকে স্প্যাস্টিসিটি বলে, এবং সেরিব্রাল পালসি বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়। ন্যাচারালি এর মধ্যে একটা রিজিডিটি মানে টাইট মাসল দেখা যাবে। আবার একটু দাঁড় করাচ্ছি। এবং তাদের মধ্যে ব্যালেন্স, নর্মাল আমরা যেভাবে হাঁটি তার যে ব্যালেন্স সেটা অ্যাফেক্টেড হতে পারে। আর অ্যাবনর্মাল মুভমেন্ট গুলোর কথা তো আমি অলরেডি বললাম। এখানে কিছু সেরিব্রাল পালসিতে কিরকম কি হয়ে থাকে তার ছবি রয়েছে। তার বিশদ ডেসক্রিপশন যেহেতু কাজী আরাফাত উনি করবেন, আমি তার খুব একটা ডিটেলে যাচ্ছি না। অ্যাবনর্মাল মুভমেন্টের ব্যাপারে এখানে দেখানো রয়েছে। এবং অ্যাটাক্সিয়া মানে হচ্ছে হাঁটা চলার ক্ষেত্রে এই ব্যালেন্স তার সমস্যা। এবার এই জিনিসটা হচ্ছে কেন? নর্মাল অবস্থায় বাচ্চার ক্ষেত্রে কিছু রিফ্লেক্স দেখা যায়। এই রিফ্লেক্স গুলো যদি সময় মতো গিয়ে পরের রিফ্লেক্স বা পরের ডেভেলপমেন্ট আসার সুযোগ না করে দেয়, তখন সমস্যা হতে পারে। একটা বাচ্চার ক্ষেত্রে আমি যদি হাত তালুর মধ্যে দিই এইভাবে, সে ওটাকে অটোমেটিক্যালি ধরবে। এবার এই ধরাটা অটোমেটিক হচ্ছে, এটা নেক্সট স্টেজ হচ্ছে এটাকে ছাড়া। যদি ওই জিনিসটা না হয় তার মানে অটোমেটিক্যালি সেখানে সমস্যা আসবে। এই ধরনের কিছু সমস্যা যেহেতু সেরিব্রাল পালসিতে হয়, সেখানে সমস্যা আসতে পারে। একটা বাচ্চার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কিছু ডেভেলপমেন্ট হওয়ার কথা, যেমন 4 মাসের মধ্যে ঘাড় শক্ত হওয়া, 8 মাসের মধ্যে বাচ্চা নিজে নিজে বসতে শেখা এবং 12 মাসের মধ্যে নিজে দাঁড়াতে শেখা। যদি দেখা যায় যে এগুলো হচ্ছে না, যদি দেখা যায় যে বাচ্চার ডেভেলপমেন্টে ঘাটতি হচ্ছে, সময় মতো না হওয়াটা গুরুতর। অনেকেই আপনাকে বলতে পারে যে ঠিক আছে অনেকের তো দেরি হয় না, এটা একেবারে ভুল ধারণা। যত তাড়াতাড়ি এটাকে আপনারা অ্যাড্রেস করবেন তত তাড়াতাড়ি কিন্তু সমস্যা মেটানো যাবে। এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর মধ্যে বাচ্চা ঠিকমতো দেখতে পায় কিনা এবং শুনতে পায় কিনা। যদি বাচ্চা ঠিকমতো দেখতে বা শুনতে না পায়, অটোমেটিক্যালি এই ডেভেলপমেন্ট গুলো এফেক্টেড হবে। সুতরাং তার মধ্যে সময় মতো ডেভেলপমেন্ট হওয়া এটা
খুব জরুরি। যদি সেটা না হয় আগে আমাদের নিশ্চয় করতে হবে যে বাচ্চা ঠিকমতো দেখতে বা শুনতে পায়। এখানে একটা চার্ট দেখানো আছে, খুব সহজ চার্ট। এটাকে TDSC বলে একটা চার্ট আছে, যেখানে কোন বয়সের মধ্যে কোন ডেভেলপমেন্ট হওয়া উচিত সেটা দেখানো হয়েছে। এখানে দেখতে পাবেন যে প্রথম 3 মাসের মধ্যে সোশ্যাল স্মাইল, মানে আপনি যখন বাচ্চার দিকে তাকিয়ে হাসছেন, বাচ্চারও আপনার দিকে তাকিয়ে হাসার কথা। এই ডেভেলপমেন্টটা একদম জন্মেই বাচ্চার থাকতে পারে। আবার কোনো বাচ্চার ক্ষেত্রে 3.5 মাস পর্যন্ত এটা আসতে সময় নিতে পারে। কিন্তু তারপরেও যদি না আসে তাহলে চিন্তার বিষয়। এখানে বাকি জিনিসগুলো সেইভাবে দেখানো আছে কোন বয়সের মধ্যে কোনটা হওয়ার কথা। যদি এটা ওই বয়সের মধ্যে না হয়, মানে যে লাইনটা রয়েছে এই লাইনটার যে শেষ লিমিট, তার মধ্যে যদি ওই পার্টিকুলার প্যারামিটারটা ডেভেলপ না করে, তাহলে বুঝতে হবে যে সমস্যা আছে এবং অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলার প্রয়োজন আছে। আপনারা এই TDSC সার্চ করলেই নেটে পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে আপনারা নিজেরও মেলাতে পারেন বা আপনার পেডিয়াট্রিশিয়ান উনি নিজেও মিলিয়ে নিতে পারেন এবং সেখান থেকে বোঝা যাবে যে দেরি হচ্ছে কিনা। আরো বিভিন্ন রকম চার্ট আছে, যেমন এটা আমি সেটার ডিটেলে যাচ্ছি না। খুব সহজ একটা টেস্ট আছে যেটাকে বলে অ্যামিল-টাইসন অ্যাঙ্গেলস, যেখানে বাচ্চার হাতগুলো এবং পাগুলো কতটা ফোল্ড হয়ে রয়েছে, তার মধ্যে অ্যাঙ্গেলটা কত, এটা দেখে নির্ধারণ করা যায় যে বাচ্চার মধ্যে এই টাইটনেস রয়েছে কিনা। যদি সেটা থাকে তাহলে সেখানে এক্সারসাইজ করে, ফিজিওথেরাপি করে সেই জিনিসটার সমাধানের ব্যবস্থা করতে হবে। এই বাচ্চাদের মধ্যে কি কি সমস্যা দেখা যায় অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। এক হচ্ছে বিভিন্ন রকম ফিজিক্যাল সমস্যা, সময় মতো ডেভেলপমেন্ট না হওয়া, হাত মুট করে রাখা, সময় মতো বসতে, দাঁড়াতে, হাঁটতে এগুলো না পারা, তার অন্য যে সেন্সগুলো সেগুলোর সমস্যা, এবং যদি আমার পায়ের টোন বেশি থাকে তাহলে আমি পাটাকে, মানে আমাদের যে আঙুলগুলো, সেই পায়ের আঙুলের উপর যেটাকে টো ওয়াকিং বলে সেটা করতে পারে। এই জিনিসগুলো নর্মাল নয়। একইভাবে বিহেভিয়ারাল কিছু সমস্যা, যেমন প্রচন্ড একটা ইরিটেবল ব্যাপার, এদের মধ্যে খাওয়ার অনেক সময় সমস্যা থাকে, কারণ এদের মাসেলের কন্ট্রোলের উপর কন্ট্রোল কম থাকে, এবং ঘুম কম বা বেশি দুটোই থাকতে পারে। অনেক সময় বেশি ঘুমানো এদের ক্ষেত্রে দেখা যায়। পায়ের টাইটনেস এবং হাতের যে মুট করে রাখা সেটা এখানে দেখানো হয়েছে। সেরিব্রাল পলসি কত বাচ্চার মধ্যে দেখা যায়? মোটামুটি স্ট্যাটিস্টিক্স বলে যে 1000টা বাচ্চা যদি জন্মায় তার মধ্যে 1 থেকে 4 জনের মধ্যে সেরিব্রাল পলসি দেখা যায়। ভারতীয় ফিগারগুলো মোটামুটি 2 থেকে 2.5% এর মধ্যে। বাংলাদেশের ফিগারগুলো মোটামুটি দেখা যায় যে 3.5% থেকে 3.7%, মানে বাংলাদেশে কিন্তু সেরিব্রাল পলসির সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এটা কেন? তার কারণ হচ্ছে এই বাচ্চা জন্মানোর সময় যে কোয়ালিটি অফ কেয়ার বা মায়ের ডেলিভারির আগের যে কোয়ালিটি অফ কেয়ার, এটা সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার মানে ডেলিভারির আগে থেকে শুরু করে মায়ের এই কেয়ার, এটা প্রচন্ডভাবে ডিটারমিন করছে যে সেখানে কি হওয়া উচিত, মানে সমস্যা হবে কিনা। যদি এ ধরনের বাচ্চার দেখা যায় ডিলে হচ্ছে, যদি আমরা ব্রেনে বারবার করে সব রকম সিগন্যাল পৌঁছাই যে আমার এই জিনিসগুলো দরকার, যে কোষগুলো ওখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে না তারা তো এখন বেঁচেই নেই, কিন্তু বাকি যে কোষগুলো বেঁচে রয়েছে যারা নর্মাল, তারা কিন্তু এর অনেকাংশেই কাজটা টেক আপ করে নিতে পারে। এবং যদি সেটা করা যায় তাহলে কিন্তু আমার যে ডিসেবিলিটি
ডিসেবিলিটি, এই জিনিসটা কিন্তু হবে না, অনেকটাই সেখানে এড়ানো যায়। সুতরাং সেই জায়গায় কিন্তু এই ফিজিওথেরাপির রোল চলে আসে। তার মানে কি করতে হবে, বিভিন্ন রকম থেরাপি আছে, সেটার ডিটেলে আমরা পরে যাচ্ছি। আরাফাত বাশির উনি এই ব্যাপারে আমাদের বোঝাবেন, আমি সেটুকু ওনার জন্য রাখলাম। আর এছাড়া কিছু ওষুধ দেওয়া যায়, কিন্তু ওষুধ মূল নয়, আমি তার ডিটেলে যাব না। কিছু সার্জারি অনেক সময় দরকার হয় যদি মাসেল গুলোতে অলরেডি বেশ কিছুটা ড্যামেজ হয়ে থাকে, তখন ওই টেন্ডন গুলোকে হয়তো লম্বা করা বা এই ধরনের বেশ কিছু সার্জারি দরকার পড়ে। তার মানে বাচ্চার ক্ষেত্রে মুভমেন্ট, কমিউনিকেশন এবং নিজের সাধারণ জীবনের জন্য রোজকার জীবনের যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করা এক্ষেত্রে প্রয়োজন। একটু দাঁড়াও, আমি একটু কথা বলি। ঠিক আছে, তুমি কি বসবে? ঠিক আছে, এখানে এসে বসো। আমার মেয়ে, আচ্ছা, যেটা নিয়ে বলছিলাম, আমাদের ব্রেনের যে মুভমেন্টের উপর কন্ট্রোল, সেটা সঠিকভাবে হওয়া, এটার জন্য, এবং টু কারেক্ট দ্য অ্যাসোসিয়েটেড ডিফেক্টস অ্যাজ আর্লি অ্যান্ড এফেক্টিভলি, যত তাড়াতাড়ি আমরা এই ডিফেক্ট গুলোকে সরাতে পারবো, একটা এফেক্টিভ আউটকাম পাওয়া যাবে। বাচ্চা যাতে সঠিকভাবে জিনিসগুলো শিখতে পারে, বুঝতে পারে এবং বাকিদের সাথে মিশে নিজেকে ডেভেলপ করতে পারে, এটাই হচ্ছে থেরাপির উদ্দেশ্য। এই ধরনের বাচ্চাদের 12 to 16% এর ক্ষেত্রে বিহেভিয়ারাল এবং ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার দেখা যায়। ওভারঅল নিউরোডেভেলপমেন্টাল যে সমস্যাগুলো হয়, তাতে ফিজিক্যাল ডিসেবিলিটি পার্টটা হচ্ছে সেরিব্রাল পালসি, এবং সেটা ব্রেনের ড্যামেজ থেকে আসে। তার সাথে এপিলেপসি বা মৃগী রোগ, লার্নিং ডিফিকাল্টি, শিখতে সমস্যা এবং বিভিন্ন রকম বিহেভিয়ারাল সমস্যা, সেন্সারি সমস্যা দেখা যায়। এবং মোটর ডিসেবিলিটিটা হচ্ছে সেরিব্রাল পালসির একটা মূল দিক। আজকে যত রিসার্চ হচ্ছে সে অনুযায়ী আমরা ব্রেনের এই পাথওয়ে গুলো বুঝে আরো বেটার যাতে চিকিৎসা করা যায় সেদিকে চেষ্টা করতে পারি। এটা পুরোপুরি সেরে যায় না, কিন্তু এটা যাতে যতটা কোয়ালিটি অফ লাইফ এনশিওর করা যায় আমাদের, সেই জিনিসটা চেষ্টা থাকে। এবং এটা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায়, তত তাড়াতাড়ি এটাকে অ্যাড্রেস করা যায়, যাতে ফ্যামিলি এবং বাকি সবকিছু মিলিয়ে একটা বেটার আউটকাম দেওয়া যায়। যাদের সেরিব্রাল পালসি রয়েছে তাদের নিজেদের অটোমেটিক রিকোয়ারমেন্টস রয়েছে, এবং এই রিকোয়ারমেন্ট গুলো পূরণ করা, যাতে তাদের কর্মক্ষমতা পর্যাপ্ত থাকে এবং তারাও আমাদের সোসাইটির মধ্যে ঠিকমতো মিশতে পারে, তারাও নিজেদের যোগ্য সম্মান পায়, সেটা আমাদের করাটা উদ্দেশ্য। আপাতত এটুকুই। এবার আরাফাত বাশির উনি বাকি আলোচনা করবেন, আমি ওনার কাছে চলে যাচ্ছি। আলোচনা, প্রশ্ন উত্তর তারপর হবে নাকি? আমরা কিছুটা কাজী আরাফাত বসির সাথে কথা বলি, কিছুটা শুনে আমাদের অনেক ধন্যবাদ ডক্টর দীপ্তাংশু, চমৎকার একটা আলোচনা করার জন্য। খুব সহজ করে আপনি এত কঠিন বিষয়গুলো এত সহজ করে বলেছেন, আমাদের জন্য এটা খুবই দরকার ছিল। কাজী আরাফাত বশির, আপনার কাছে আমরা আসতে চাই। আমাদের সাথে দুজন দর্শক, দুজন প্যারেন্ট হয়তো ওনারা আমাদের সাথে যোগ দিয়েছেন। এছাড়াও দুটো প্রশ্ন আছে আমাদের পেজে আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যদি আপনি একটা ছোট ইন্ট্রো দিতে, কথা বলছি। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বা আপনার এরিয়া থেকে
অর্থাৎ পেডিয়াট্রিক ফিজিওথেরাপি থেকে এর ইন্টারভেনশনটা কেমন হয় বা কি হতে পারে? আপনাদের হ্যালো, এম আই অডিবল? শোনা যাচ্ছে আমাকে? জি, হ্যাঁ। আচ্ছা, তো পুনরায় আবার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো, শহীদ সাহেবকে এবং ডক্টর দাসকে। দুজনেই আমার খুব কাছের, খুব পরিচিত মানুষ। এবং ডক্টর দাস এত সুন্দরভাবে সেরিব্রাল পলসিকে ডিসক্রাইব করলেন। উনি সমস্ত মেডিকেল পার্টটা এবং তার ফিজিওলজিক্যালি কি কি চেঞ্জেস গুলো হয়, কিভাবে সেরিব্রাল পলসি হয় এবং তার প্রেজেন্টেশনটা কি কিভাবে থাকে এবং কিভাবে তাদের আমরা কাজ করব আর কি, সেই বিষয়ে একটা খুব চমৎকার আলোকপাত করেছেন। মোরালের সমস্ত জায়গাগুলোই উনি প্রায় কভার করেছেন। আমার জন্য আর এক্সট্রা মানে প্রচুর কিছু বলার জন্য আর নেই আর কি, কারণ উনি এত ভালো করে ডেসক্রাইব করেছেন। বাট যেহেতু আমি একজন মানে কো প্রেজেন্টার অফ দিস ওয়েবিনার, তো আমিও চেষ্টা করছি আমার তরফ থেকে যতটুকু বলার, বিকজ মোস্ট অফ দ্য ওয়ার্ক ডান বাই হিম অলরেডি। এবার সেরিব্রাল পলসিকে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হোক কিংবা আমি আমার কর্মজীবনে প্রায় 15 বছর ধরে কাজ করার সুবাদে যতটুকু দেখেছি, আমি একটু লাইটলি ডিসকাস করার চেষ্টা করি, যাতে পেরেন্ট কিংবা যারা সোসাইটিতে আছে তাদের যাতে বুঝতে সুবিধা হয় আর কি। কারণ অনেকেরই অনেক সময় কোশ্চেন থাকে যে আমার বাচ্চা সেরিব্রাল পলসি, না আমার বাচ্চার অটিজম আছে, আমার বাচ্চার মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, না আমার বাচ্চার মধ্যে সেরিব্রাল পলসি আছে। তো সেরিব্রাল পলসির সঙ্গে অনেকেই কি করেন, অন্যান্য অনেক ডিসঅর্ডার গুলোকে অনেক সময় গুলিয়ে যায় কিংবা অনেক সময় হয়তো মাখামাখি করেন। এক পক্ষে কি হয়, পেরেন্টের কোনো কোনো সময় তাদের এত বেশি অ্যাংজাইটি থাকে তাদের বাচ্চাদের ফিউচার নিয়ে, তো তাদের পক্ষে কি হয় যে ওই একটা টার্মিনোলজি তাদের মধ্যে একটা হিট করতে থাকে, তার সঙ্গে সঙ্গে তার মানে পেরেন্টিং এর একটা প্রেশার থাকে, তাদের ডেভেলপমেন্টের একটা প্রেশার থাকে, প্লাস হচ্ছে একটা ডায়াগনোসিসের চিন্তা থাকে। তো কাজেই আমি চেষ্টা করব এই জায়গাগুলোতে একটু আলোকপাত করার, যাতে আমাদের সাধারণের পক্ষে বুঝতে সুবিধা হয় যে সেরিব্রাল পলসি ব্যাপারটা কি, অটিজম ব্যাপারটা গুলো কি, এবং তার সঙ্গে আদার্স থেকে সেরিব্রাল পলসি কোন কোন ক্ষেত্রে আলাদা, আবার কোন কোন ক্ষেত্রে তাদের কম্বিনেশন আছে। তো এইগুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। ডক্টর দাস অলরেডি আগেই খুব সুন্দরভাবে ডিসকাস করেছেন। আমিও তবুও বলছি যে সেরিব্রাল পলসিকে যদি আমি তিনটে যদি লাইনে যদি আমি ডিসক্রাইব করতে চাই, এটা আমি সব জায়গাতে বলে থাকি, সেরিব্রাল পলসি হচ্ছে ইটস আ ডিসঅর্ডার অফ মুভমেন্ট অ্যান্ড পশ্চার। মানে কোনো ব্যক্তির যার সেরিব্রাল পলসি আছে, এইটা মূলত হচ্ছে তার হাত পা নড়াচড়ার সমস্যা। হাত পা নড়াচড়ার সমস্যার জন্য আমাদের যেমন খেতে সমস্যা হতে পারে, আমাদের লোকোমোশনে সমস্যা হতে পারে, আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সমস্যা হতে পারে, আমাদেরকে লিখতে হতে সমস্যা হতে পারে, কিংবা আমাদের জামা কাপড় গোছানো, জামা কাপড় পরা থেকে শুরু করে আমাদের পার্সোনাল হাইজিন মেনটেনেতেও সমস্যা হতে পারে। তো সেরিব্রাল পলসি এক নম্বর কথা হলো ইটস এ ডিসঅর্ডার অফ মুভমেন্ট অ্যান্ড পশ্চার। মুভমেন্ট অ্যান্ড পশ্চারের ডিসঅর্ডার হচ্ছে সেরিব্রাল পলসি, হচ্ছে প্রথম থাম্ব, মানে এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা হয় কি করে, এটা কারণ কি। 2 নম্বর হলো যেটা আমরা বলছি কারণটা কি, সেটা হচ্ছে সেরিব্রাল পলসি ইজ দ্য স্ট্যাটিক অর নন প্রোগ্রেসিভ প্রিম্যাচিওর ব্রেন ড্যামেজ। মজার বিষয় হলো সেরিব্রাল পলসির ব্রেন ড্যামেজ কিন্তু পরবর্তীকালে বেড়ে যায় না। সেরিব্রাল পলসির যে ব্রেন ড্যামেজ হয় সেটা স্ট্যাটিক কোয়ালিটির, নন প্রোগ্রেসিভ, মানে একবারেই ব্রেন ড্যামেজটা হবে এবং সেটা হয়তো সারা জীবন হয়তো মানে সেটা থেকে যাবে, বিকজ ব্রেনের তো রিজেনারেশন হয় না, কিন্তু সেটা একবারেই ব্রেন ড্যামেজ হবে, সেটা কিন্তু প্রোগ্রেসিভলি আস্তে আস্তে বাড়তে থাকবে না। এবং এটা কখন হয়, এইটা হয় ডিউরিং লেবার কিংবা পেরিনেটাল, যেটা বলি লেবারের আগে কিংবা লেবারের পরে। এইটা গেল 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হচ্ছে cerebral palsy, it is oftenly in association with visual impairment, hearing impairment, cognitive impairment, behavioral issue and seizure disorder। তার মানে আমি যদি এই তিনটে লাইনকে যদি পুরোটাই সামারাইজ করি, এবং স্টিল এখনো যদিও সেরিব্রাল পলসি সম্বন্ধে খুব মানে যে খুব ভালো একটা কংক্রিট ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল ভালো ডেফিনেশন এসছে তাও নয়, বাট এই ডেফিনেশনকে কিন্তু এই রকম প্রোটোকলকে কিন্তু সারা বিশ্ব মেনে চলে। এবং এই তিনটে কথাকে যদি আমি সামারাইজ করি, তাহলে সেরিব্রাল পলসি হচ্ছে মূলত বাচ্চাদের জন্মকালীন কিংবা জন্মকালীন আগে এবং পরেরকার
একটা হচ্ছে স্ট্যাটিক ব্রেন ড্যামেজ জনিত কারণে হাত পা নড়াচড়ার সমস্যা হয়, তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাসোসিয়েটেড সমস্যা থাকে, সেটা কানে শোনার হতে পারে, সেটা চোখে দেখার হতে পারে, বিহেভিয়ারের সমস্যা। এরপরে মনে করি যে কোনো একটি বাচ্চার তার হয়তো হাত পা নড়াচড়ার সমস্যা আছে, যেটা সেরিব্রাল পলসি, তার সঙ্গে সেরিব্রাল ব্রেনেরই কোনো একটা জায়গাতে, এবার এইটা পুরোটাই ডেফিনেটলি যেরকম বললাম যে ইট ইজ আ স্ট্যাটিক এনসেফ্যালোপ্যাথি কিংবা একটা নন প্রোগ্রেসিভ ড্যামেজ। তো ব্রেন যখন হয়, ব্রেনে তো এইরকম বলে হয় না যে শুধুমাত্র মোটর পার্টের ওই জায়গাটুকু এফেক্ট করেছে, ভিজুয়াল পাথওয়ে কি কিছু এফেক্ট করেনি। তো মোটর এফেক্ট করার সঙ্গে সঙ্গে কিছুটা ভিজুয়ালি এফেক্ট হতে পারে, কিছুটা হিয়ারিং সেন্টারে এফেক্ট হতে পারে, কিছুটা আমাদের সেন্সারি পাথওয়েতে এফেক্ট হতে পারে। তো বিভিন্ন জায়গাতে এফেক্ট হতে পারে, এটা ডিপেন্ড করে একটা ইন্ডিভিজুয়াল টু আলাদা ইন্ডিভিজুয়াল। ওর জন্যই কোনো সেরিব্রাল পলসির ক্যারেক্টারিস্টিক কিন্তু একই রকম হয় না, যার জন্য ডক্টর দাস একটু আগে আলোচনা করলেন যে সেরিব্রাল পলসি ক্লাসিফিকেশন, বিকজ ইট ইজ ডিপেন্ডস অন দ্য সাইট অফ দ্য ড্যামেজ। ব্রেনের কোন সাইটে ড্যামেজ হচ্ছে সেই হিসাবে তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা হয়তো ডিফারেন্ট হতেই পারে। তো সেই রকম ভাবেই হয়তো এমনই ভাবে হয়তো ড্যামেজ হয়েছে যার জন্য আমরা কোথায় ছিল, হ্যাঁ, আমরা হয়তো এমন ভাবে ড্যামেজ হয়েছে যে হাত পা নড়াচড়ার সমস্যা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সঙ্গে সঙ্গে হয়তো তার চোখে দেখার সমস্যা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হয়তো তার সেন্সারি সমস্যা হচ্ছে, কিংবা তার নিউরাল যে পাথওয়ে আছে সেই পাথওয়ের মধ্যেই কোনো ডিস্টারবেন্স হয়েছে। এবার তাহলে আমি সঙ্গে সঙ্গে আরেকটা কোশ্চেন আছে, তাহলে অটিজম কি? অটিজম হচ্ছে ইট ইজ আ কমিউনিকেশন ডিসঅর্ডার। It is a disorder for the socialization and it is often characteristic by stereotype behavior. তাহলে সেরিব্রাল পলসি এবং অটিজম, কোনো কোনো ক্ষেত্রে সেরিব্রাল পলসি বাচ্চার ক্ষেত্রে অটিজমের ফিচার পাওয়াটাও কিন্তু মানে খুব স্বাভাবিক, এবং মানে পাওয়া যাওয়াটাই মানে আশ্চর্যের কিছু নয়। তো কাজেই যেই পেরেন্টরা হয়তো শুনছেন কিংবা যারা হয়তো এখন জয়েন করেননি পরে হয়তো শুনবেন, তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়তো বুঝতে সুবিধা হবে যে সেরিব্রাল পলসি তার সঙ্গে কিন্তু অন্যান্য সমস্যাও কিন্তু থাকতে পারে। সেরিব্রাল পলসি মানে শুধুমাত্র হাত পা নড়াচড়ার সমস্যা নয়, হাত পা নড়াচড়ার তো সমস্যা আছে, তার সঙ্গে সঙ্গে তার চোখে দেখার সমস্যা, তার সেন্সারি ইস্যু, তার বিহেভিয়ারাল ইস্যু, তার কগনিটিভ ইস্যু, and another most important is a seizure disorder, যার জন্য এক্সপার্ট আছেন আমাদের ডক্টর দাস, উনি এই বিষয়ের এক্সপার্ট। ওনাদের প্রোটোকল এবং ওনাদের ট্রিটমেন্ট ম্যানেজমেন্টেই কিন্তু বাচ্চারা কিন্তু সিজার ডিসঅর্ডার থেকে ভালো থাকেন। তো এই রকম ভাবে আমি যেই কথাটা বললাম ডেফিনেশন ওয়াইজ, এই শব্দগুলো অ্যাকুমুলেট করে এবং সেইভাবে যদি আমি আমার ইন্টারভেনশন ডিজাইন করতে পারি, তাহলেই কিন্তু একটা পার্সন উইথ সেরিব্রাল পলসি কিংবা একটা চিলড্রেন উইথ সেরিব্রাল পলসির কিন্তু থেরাপি পুরোপুরি ডিজাইন করতে আমাদের সুবিধা হবে, রাদার দ্যান তার কোন জায়গায় ড্যামেজ হয়েছে কিংবা তার কোন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আছে কি না আছে সেটার উপরে। ঠিক আছে, তো এইটা আমি মোটামুটি চেষ্টা করলাম একটু সেরিব্রাল পলসির ডেফিনেশন বোঝানোর কথা। এরপরে হচ্ছে আমাদের দুটো কথা বলে নিই যে সেরিব্রাল পলসি আমি বুঝবো কিভাবে। কারণ আমরা যারা এক্সপার্ট তারা অনেক কিছু আমরা ওই মানে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কিট আমরা ইউজ করি টু অ্যাসেস দ্য সেরিব্রাল পলসি, হাউ মাচ এক্সটেন্ট অফ ড্যামেজ ও হাউ মাচ এক্সটেন্ট আছে, এবং তার সঙ্গে সঙ্গে তার ফিজিক্যাল কিংবা আদার্স লিমিটেশন, ডেভেলপমেন্টাল লিমিটেশন কি কি আছে সেটা জানার জন্য আমরা বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল টেস্ট কিট ইউজ করি, এবং এই টেস্ট কিট গুলো প্রয়োজন হচ্ছে সার্টিফাইড হওয়ার। আমরা যদি সার্টিফাইড হতে পারি তাহলেই কিন্তু এই টেস্ট কিট গুলো প্রপারলি ইউজ করতে পারবো, এবং এই টেস্ট কিট থেকে কিন্তু ঠিকঠাক করে বাচ্চার সম্বন্ধে ডায়াগনোসিস চলে আসবে। কিন্তু এই টেস্ট কিট কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল নয়, এবং সব সময় কিন্তু এই ট্রেনিং পাওয়াটাও কিন্তু অ্যাজ এ পেরেন্ট কিংবা অ্যাজ এ সাধারণ মানুষের ক্ষেত্রে অসুবিধা হয়। তাহলে একজন সাধারণ মানুষ একজন বাচ্চাকে দেখে তার শারীরিক সমস্যাকে দেখে কি করে বুঝবেন, এবং কখনই বুঝবেন যে না এই বাচ্চাটির হয়তো সেরিব্রাল পলসি থাকলেও থাকতে পারে, এবং একে ইমিডিয়েটলি ইন্টারভেনশনে নিয়ে যাওয়ার দরকার কিংবা একে ইমিডিয়েটলি ট্রিট করার দরকার, সেটা ডক্টর দাস অলরেডি বলেছেন যে মাইলস্টোন গুলো বলেছেন যে 4 মাসের মধ্যে ঘাড় শক্ত হওয়া, 6 থেকে 8 মাসের মধ্যে বাচ্চা বুঝতে পারা, 12 থেকে 15 মাসের মধ্যে বাচ্চা দাঁড়ানো এবং হাঁটাচলা করা। এগুলো যদি মাইলস্টোন থেকে যদি কোনো বাচ্চা ডিফার হয় কিংবা তার যদি খুব স্ট্রং যদি নিওনেটাল হিস্ট্রি থাকে, মানে সেই যখন জন্মেছিল জন্মানোর থেকে 28 দিন পর্যন্ত বয়সকে আমরা নিওনেটাল এজ বলি, কিংবা সে যদি হাই রিস্ক বেবি হয়, তার জন্মের সময় যদি কোনো ইভেন্ট থাকে,
কোনো ধরনের হয়তো বার্থে ট্রমা হলো কিংবা হয়তো HIE হলো, এই সমস্ত জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে ওই বাচ্চাদের কিন্তু আমরা হাই রিস্ক বলি, হাই রিস্ক বাচ্চা বলি। তো ওই বাচ্চাদের স্ক্রিনিং করা এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় কোনো ইভেন হয়তো ওই বাচ্চাটা হয়তো হিস্ট্রি হয়তো কারোর কাছে নেই, কিন্তু আমি হয়তো দেখলাম যে বাচ্চাটির হয়তো মুভমেন্টের অসুবিধা হচ্ছে, তাহলেও কিন্তু আমরা বলতে পারি যে না, ওই বাচ্চাটির কিন্তু চিকিৎসার প্রয়োজন আছে, ওই বাচ্চাটির কিন্তু সেরিব্রাল পলসির মতো জি। সমস্যা হতে পারে। ঠিক আছে, এবার এবার কতগুলো একটু থাম রোল, ছোট ছোট কতগুলো পয়েন্ট বলি। যদি মনে করুন এটা একদম সাধারণ মানুষের মধ্যে যেতে পারে, যদি কোনো মানুষের ক্ষেত্রে যদি দেখা যায় যে সেই সেই মানুষ কিংবা সেই বাচ্চাটি সিমেট্রি মেনটেন করতে পারছে না। সিমেট্রি মানে কি, আমরা যদি এই ধরুন বসে আছি কি দাঁড়িয়ে আছি, আমাদের বডিকে যদি এরকম ভাবে যদি সোজা করে যদি কাটা যায়, তাহলে আমার এই সাইডে যা কিছু অংশ থাকবে ওই সাইডেও তাই অংশ থাকবে। এবং আমি যখন চলাফেরা করি তখন কিন্তু আমাদের একটা হাত অন্য হাত কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু কোঅর্ডিনেট করে, এবং কোঅর্ডিনেটেড মুভমেন্টের জন্য কিন্তু আমরা খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারি। কিন্তু কোনো বাচ্চা যদি একদিকে হয়তো বেঁকে হাঁটছে কিংবা একদিকে হয়তো বসার ক্ষেত্রে হয়তো সোজা হয়ে বসতে পারছে না, তো কাজেই যদি অ্যাসিমেট্রি পায় তাহলে কিন্তু সেখানে দেয়ার ইজ আ স্মেল ফর চিলড্রেন উইথ সেরিব্রাল পলসি। যদি দেখা যায় যে একটা বাচ্চা 9 মাস বয়স পর্যন্ত হয়তো বসতে পারছে না ঠিকঠাক করে, বসতে গেলেও হয়তো পড়ে যাচ্ছে কিংবা কোনো রকম ভাবে বসার তার তার কন্ট্রোল নেই, তার হয়তো ব্যালেন্সটা অত ভালো আসছে না, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে বাচ্চাটির মধ্যে কোনো একটা হয়তো স্মেল আছে আর কি, মুভমেন্ট ডিসঅর্ডারের হয়তো কোনো একটা স্মেল আছে। যদি মনে হয় যে বাচ্চাটির হয়তো দুটো হাতকে মানে একটা হাত হয়তো ভালো কাজ করছে, অন্য হাতটা হয়তো প্রচন্ড স্টিফ, একটা হাতে কাজ করতে গিয়ে অন্য হাতটা হয়তো আরো স্টিফ হয়ে যাচ্ছে, কিংবা একটা হাতে কাজ করতে গিয়ে অন্য হাতের অন্য সাইডের বডি হয়তো তাকে কাউন্টার করছে না, এইরকম ভাবে যদি শরীরে অ্যাসিমেট্রি থাকে তাহলেও আমরা স্মেল করতে পারি যে বাচ্চাটির মধ্যে কোনো ধরনের মোটর ডিসঅর্ডার আছে। কিংবা বাচ্চাটি দুটো পায়ের মধ্যে সমান ওজন নিয়ে দাঁড়াচ্ছে না, বাচ্চা যখন দাঁড়াচ্ছে তখন টিপটো করে দাঁড়াচ্ছে। ডেফিনেটলি আমাদের টিপটো করে দাঁড়ানো খুব ডিফিকাল্ট, আমরা দৌড়ানোর সময় শুধুমাত্র টোয়ের উপর দিয়ে যাই, আদারওয়াইজ হাঁটার সময় আমরা কি একটা পা একটা এইভাবে হেঁটে হেঁটে যাই। কিন্তু যারা টিপটোর মধ্যে থাকবে কিংবা পায়ের মধ্যে হয়তো সিজারিং হচ্ছে, ক্রস কাঁচির মতো পা হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সেরিব্রাল পলসির কিন্তু একটা স্মেল থাকতেও পারে। তো কাজেই এইগুলো হচ্ছে সাধারণ মানুষদের জন্য আমি এই ইনফরমেশন গুলো দিলাম, এইগুলো দেখে কিন্তু খুব সহজেই তারা কিন্তু কোনো ওর আহ তার মানে সেরিব্রাল পলসি আছে, কোনো কোনো যা বলছে, কোনো কোনো স্পেশালাইজড যা আছে তাতে বুঝলাম। কোনো কোনো স্যার স্যার প্লিজ, অরূপ রয়, মিস্টার অরূপ রয় প্লিজ আপনি মিউট করে রাখুন আপনার, আমি ও আপনার সরি 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 স্যার, সরি স্যার। প্লিজ মিউট করে রাখুন প্লিজ। হ্যাঁ, তো তাহলে আমরা এই এই জিনিসপত্রগুলো থেকেই খুব সহজে একটা আন্দাজ করতে পারি যে বাচ্চাটির মধ্যে হয়তো কোনো না কোনো রকম ভাবে মুভমেন্ট ডিসঅর্ডার আছে। এবার একটা বাচ্চা শুধুমাত্র মুভমেন্টের জন্য কিন্তু বাঁচবে না, একটা বাচ্চার কিন্তু ডক্টর দাস যেরকম ভাবে বললেন, বাচ্চাটি কিন্তু বাঁচতে গেলে তার কানে শোনা দরকার, চোখে দেখা দরকার, আই হ্যান্ড কোঅর্ডিনেশন দরকার, বিকজ আমি শরীর থেকে দূরে কোনো কাজ ভালো করতে পারবো না, হচ্ছে সুতো পড়ানো হোক কিংবা কোনো একটা লেখা হোক, লেখা কিন্তু আমরা দূর থেকে গিয়ে লিখি না, আমাদের এক্সাম যখন দিই তখন কিন্তু আমরা এইরকম সামনে রেখেই লিখি, বিকজ আমাদের আই হ্যান্ড কোঅর্ডিনেশন, বডি স্কিমা এবং বডির সম্বন্ধে আমাদের পুরো আইডিয়া, আমাদের প্রোপ্রিওসেপশন পুরোটা কিন্তু একটা সিস্টেম। এখানে আমাদের সেন্স আসবে, সেন্স গুলোকে প্রসেস হবে, তারপরে তার মোটর রিয়াকশনস হবে, এইভাবেই কিন্তু কোনো একটা কাজ আমরা করে থাকি। তাহলে আমাদের ইন্টারভেনশনকে কিংবা আমাদের থেরাপিউটিক প্ল্যানিং কেও এমন ভাবে করতে হবে যার মধ্যে কিন্তু সমস্ত সেন্স গুলো কিন্তু একসঙ্গে ইন্টিগ্রেটেড হতে পারে। আমি শুধু বাচ্চা এলো এবং তার হাত পা গুলোকে ধরে ধরে নাড়িয়ে দিলাম, দ্যাট ইজ নট দ্য আলটিমেট ওয়ে, কারণ তাতে বাচ্চার কিচ্ছু কাজ হবে না। বাচ্চা যদি হয়তো একটু, তাকে হয়তো আমি একটু বসিয়ে রাখলাম, বসিয়ে রেখে হয়তো একটু বল তার সঙ্গে খেলতে দিলাম, বলটা হয়তো একটু দূরে দেখালাম, তার মানে কি তার শরীরের সঙ্গে চোখটা তার বলটার দিকে তাকালো এবং হাতটাকে দূরে নিয়ে গেল, মানে কি আমার চোখের ভিজুয়ালি আমি চোখটাকে দেখছি, বলটা গোল সেটাকে স্পর্শ করছি, তার কালারটা সম্বন্ধে জানছি এবং সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছি, তার মানে কি আমার ভিজুয়াল আমার পারসেপশন, কত বড় সাইজের, কি কালার, সাইজ, সেইটার সম্বন্ধে আইডিয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিও করছি। সেরকম ভাবেই একটা বাচ্চাকে আমরা যখন খুব ছোট বয়সের বাচ্চা থাকে, সেই বাচ্চাকে কি করি, আমরা বলি যে আপনাকে উপর করে রাখবেন, উপর করে রাখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে বাবা কিংবা মা বাচ্চাকে বুকের উপর উপর করে রাখুন, বাবা চিত হয়ে শুয়ে থাকুন, তার উপরে বাচ্চাটিকে উপর করে শুয়ে রাখুন, তাহলে কি হবে, বাবার মুখটা আর বাচ্চার মুখটা একই জায়গার মধ্যে চলে আসবে,
তাহলে কি হবে, দুজনেই একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। কিংবা কোলে নেওয়ার সময় যদি বাবা আর বাচ্চা কিংবা মা আর বাচ্চা যদি এইভাবে কোলে নেয়, তখনও কি হবে, তার আই কন্ট্যাক্ট করতে সুবিধা হবে। এবং আই কন্ট্যাক্ট করা, বাচ্চাকে আস্তে আস্তে নাড়ানো, তার মানে কি বাচ্চার যে ব্যালেন্সের সেন্স, তার সঙ্গে আমাদের চোখের ভিজুয়াল কন্ট্যাক্ট এবং বাচ্চার ওই একটা ফিল অফ সিকিউরিটি এবং একটা প্রপার মুভমেন্ট করা, যে একটা মিড লাইনে দুটো হাতকে সামনে নিয়ে আসা, এইগুলো কিন্তু আসবে। এবার এই রকম ভাবেই কিন্তু আমরা যদি থেরাপিকে ডিজাইন করতে পারি, তাহলেই কিন্তু বাচ্চার মোটর রেসপন্স, যেই মোটর পাথওয়ে যেটা অসুবিধা হয়েছে, সেই মোটর পাথওয়ে যেটা অসুবিধা, মানে আমাদের কি হয়, আমি যেটা বললাম যে সেরিব্রাল পলসি ইট ইজ আ স্ট্যাটিক ব্রেন ড্যামেজ। তো এইখানে কি হয় যে কোনো একটা ব্রেনের নির্দিষ্ট জায়গা হয়তো কোনো না কোনো রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা ডক্টর দাস আগেও বলেছেন, বিভিন্ন কারণের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রেন সেলের কোনো ধরনের রিজেনারেশন হয় না, মানে ব্রেন সেল নতুন করে তৈরি হয় না। তাহলে কি হয়, ব্রেন সেলের আদার্স যে অংশের যেগুলো আছে, যেগুলো খারাপ হয়ে যায়নি, তাদেরকে যদি স্টিমুলেট ঠিকঠাক করে করা যায়, তারা কি করে, নিজের কাজগুলো করতে থাকে, তার সঙ্গে সঙ্গে একটা কোল্যাটারাল সার্কিট তৈরি করে, যাতে যে অংশগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া অংশের কাজগুলো একটু একটু করে নিতে পারে। এই ব্রেনের ইউনিক প্রপার্টিকে বলা হয় নিউরাল প্লাস্টিসিটি। তো এই নিউরাল প্লাস্টিসিটির উপর ভর করে আমরা যদি আমাদের থেরাপি ডিজাইন করি এবং আমরা সমস্ত সেন্স গুলোকে এক জায়গাতে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, যেমন বললাম যে সেরিব্রাল পলসিতে আমাদের হাত পা নড়াচড়ার সমস্যা হয়, ভিজুয়াল হতে পারে, অডিটারি হতে পারে, সেন্সারি হতে পারে, তাহলে সমস্ত থেরাপি যদি এক জায়গাতে ইন্টিগ্রেট করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হবে। যেমন হাঁটা চলার ক্ষেত্রেও বলি যে একটা বাচ্চা হয়তো নিজের ইচ্ছায় তো হাঁটবে না, তাকে তাহলে কিছু একটা তো ইন্টারেস্ট জাগাতে হবে। তো কাজেই তাকে যদি খাটের একদিক থেকে অন্য প্রান্তে যদি কিছু কেমন খেলনা টেলনা রেখে দিই, তাহলে কি হবে, তাহলে বাচ্চাটি চাইবে যে ওই খেলনাটিকে আমি ধরবো। তাহলে তার পক্ষে ওই সাপোর্টটা, যার ওই বুকের হাইটের মধ্যে যে বেডের হাইট কিংবা সোফার হাইট, ওটা ধরে ধরে কিন্তু তার সাইডে চলে যাওয়াটা অনেক বেশি ইজি হবে, রাদার দ্যান তাকে যদি আমি বলি প্যাসিভলি তুমি চলে যাও, বাচ্চা কিন্তু ওইভাবে যাবে না। তো বেসিক্যালি হচ্ছে our therapist create a better environment for the development of that particular child. তো এই রকম ভাবে আমরা থেরাপি ডিজাইন করতে পারি। এবার থেরাপিরও ডেফিনেটলি থাম্ব রুল আছে। ডক্টর দাস অলরেডি সবকিছু বলেছেন, আমি সবকিছুর মধ্যে ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এবার বুঝতে হবে যে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি কিভাবে হয়। নিউরোপ্লাস্টিসিটির 2 বছর পর্যন্ত টাইম কিন্তু সব থেকে ভালো নিউরোপ্লাস্টিসিটি হয়, কিন্তু এই সময় কিন্তু ব্রেনের নতুন নতুন কানেকশন গুলো কিন্তু অনেক বেশি বেশি হতে থাকে। বিকজ একটা বাচ্চা জন্ম থেকে কোনো কিছুই শিখে আসে না। যখন বাচ্চা জন্মায় তার ব্রেনটি অনেকটা ওই কাদার তালের মতো থাকে। কাদার তাল থেকে খুব সুন্দরভাবে যদি গড়ে দেওয়া যায়, সেখানে কিন্তু একটা ওই দুর্গার মতো প্রতিমা তৈরি করা যায়, দেখেই মনে হয় যেন তার মধ্যে একটা প্রাণ আছে। যেই শিল্পী মূর্তি তৈরি করেন, সে কিন্তু ওই কাদার তাল থেকে, একটা হয়তো কাদার তালটি দেখতে হয়তো নোংরাই লাগে, কিন্তু সেই তাল থেকেই কিন্তু সুন্দর একটা মূর্তি তৈরি হয়ে যায়। তো সেরকম ভাবেই আমাদের যখন বাচ্চাদের যে ব্রেন থাকে, সেটা কিন্তু প্রিমেচিওর ব্রেন থাকে। যত দিন দিন যায় তত নিউরাল কানেকশন গুলো একটার সঙ্গে একটা, এবং মানে মিলিয়নস অফ নিউরনস একটার সঙ্গে একটা, প্রতিটা মিনিটে মিনিটে কানেক্টেড হতে থাকে, এবং এই কানেকশনের কাজটা 2 বছর পর্যন্ত খুব দ্রুত গতিতে হতে থাকে। তার জন্য এই 2 বছর বয়স পর্যন্ত সময়টাকে একটা সেরিব্রাল পলসি বাচ্চার ক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে ডায়মন্ড টাইম, বা এটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম। তো এই টাইমটাকে আমাদের যত বেশি আমরা গ্র্যাব করব, যত বেশি এই সময়তে আমরা বেশি বেশি করে বাচ্চাদেরকে স্টিমুলেট করব, তত বেশি কিন্তু তার অ্যাপার্ট ফ্রম দেয়ার ফিজিক্যাল আর ফাংশনাল লিমিটেশন, তার কিন্তু আমরা খুব ভালো কিন্তু তার থেকে রেজাল্ট পাবো। তারপরে কি আমরা কম পাবো? ডেফিনেটলি একটু কম পাবো। তো সেই সময়টাকে আমরা বলি গোল্ডেন টাইম, যেটা হচ্ছে 2 বছর থেকে 4 বছর বয়স পর্যন্ত। তখনও কিন্তু নিউরাল প্লাস্টিসিটি কিন্তু খুব ভালো হতে থাকে। সেরকম ভাবে আপনার আস্তে আস্তে কিন্তু সেরিব্রাল পলসিতে 6 বছর বয়স পর্যন্ত আমরা সিলভার টাইম, কিংবা তারপরেও 8 বছর বয়স পর্যন্ত কপার টাইম, কিন্তু তারপরে কিন্তু একটা মানে সেখানে কিন্তু ডেভেলপমেন্টের কিন্তু তখন একটু ডিটোরিয়েশনের চান্স থাকে, তখন কিন্তু মেনটেনেন্স করাটা কিন্তু খুব জরুরি। তাহলে কি হচ্ছে, আমি আপনাদেরকে ব্যাপারটা যদি একটু সহজে বোঝানোর চেষ্টা করি, একটা বাচ্চা হয়তো জন্মালো,
সে হয়তো তার ঘাড় শক্ত হতে দেরি হচ্ছে কিংবা বসতে দেরি হচ্ছে, তাকে আমি প্রপারলি ইন্টারভেন করলাম। প্রপারলি ইন্টারভেন করার পরে সে হয়তো হাঁটা চলা সমস্ত কিছু ডেভেলপ করলো এবং মেন স্ট্রিমিং হলো, তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রেও দেখা যায় যে কিছু রেসিডুয়াল পলসি থাকে, হয়তো 4 বছর বয়সের মধ্যে হয়তো হাঁটতে চলতে পারছে, কিন্তু হয়তো হাঁটার সময় হয়তো একটু পাটা ড্র্যাগ করছে, কিংবা হয়তো তার হাতের মধ্যে হয়তো এমন একটা স্টিফনেস আসছে যে স্টিফনেসটা কিন্তু খুব বেশি করে কিন্তু ম্যানেজ করা যাচ্ছে না। তখন সেইগুলোরও কিন্তু আলাদা আলাদা করে ইন্টারভেন করতে হয় এবং সেই হাতটাকে কিন্তু কন্টিনিউয়াসলি মনিটর করে যেতে হয়। তো কাজেই সেরিব্রাল পলসি বাচ্চার ক্ষেত্রে অনেকের কি হয় যে আমরাও আমাদের নিজেদের প্র্যাকটিসের ক্ষেত্রে দেখেছি যে অনেক বাচ্চারা যখন তারা হাঁটা চলা শিখে যায় কিংবা যারা তখন মেন স্ট্রিমিং হয়ে যায়, তারা মনে করে যে তার থাক তাহলে আর আর হয়তো খুব একটা প্রয়োজন নেই, আমরা অন্য কিছু নিয়ে ভাবি। কিন্তু আমি তাদের সেই সমস্ত প্যারেন্টদেরকে বলবো অ্যাটলিস্ট আপনারা একটু ফলো আপের মধ্যে থাকুন। না হলে কি হবে, পরবর্তীকালে তাদের কিন্তু ওই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু কাটানোর ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। এইগুলোর জন্য কিন্তু অনেক অনেক ধরনের ইন্টারভেনশন আছে যেগুলো ডক্টর দাস বিভিন্ন রকম ভাবে বলেছেন। উনি ডেফিনেটলি থেরাপিকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছেন, যেটা ওই আর্লি প্রথম ওই আহ, আহ, মানে প্রথম 8 বছরের মধ্যে থেরাপির তো সত্যিই গুরুত্ব আছে এবং তারপরেও হয়তো থেরাপির গুরুত্ব আছে, কিন্তু তখন কিন্তু ওই সমস্ত ইন্টারভেনশন গুলো একটু সার্জিক্যাল ইন্টারভেনশন, একটু নিউরোলজিক্যাল ইন্টারভেনশন, সার্জিক্যাল আর কি নিউরো সার্জিক্যাল ইন্টারভেনশন এইগুলো কিন্তু আসবে। তো কাজেই আমরা যদি আগে থেকে সমস্ত কিছু প্রিপেয়ার্ড হয়ে থাকি, তাহলে কিন্তু এই সমস্ত বাচ্চাদের কিন্তু ম্যানেজ করতে সুবিধা হবে। তো এটাই বলার। আরেকটা জিনিস যেটা আমি একটু শেয়ার করতে চাইবো, অনেকের হয়তো আহ, ভাবতে পারেন যে না, আমি আহ, আমার বাচ্চার বয়স হয়তো 10 বছর কিংবা আমার বাচ্চার বয়স হয়তো 12 বছর, তাহলে আমার বাচ্চার জন্য কি কোনো চিকিৎসা নেই? তো এইটাকে একদমই বলবো যে আপনাদের এইভাবে ভাবার কিছু নেই। কারণ এখন এই গত 20 থেকে 30 বছরের মধ্যে মেডিকেল সায়েন্সের মধ্যে প্রচন্ড প্রচুর প্রচুর পরিবর্তন হয়েছে। তো কাজেই সবার জন্যই থেরাপি হোক, সবার জন্যই ম্যানেজমেন্ট প্রোটোকল আছে এবং তাদের জন্য আলাদা আলাদা করে কিন্তু স্ট্র্যাটেজি মেক করা যায়। আমাদেরকে তখন কিন্তু অ্যাকসেপ্ট করতে হয় যে আমাদের কোনটা আমাদের প্রায়োরিটি। আমাদের গোল সেট করে নিতে হয় যে বাচ্চাটির এই এই পার্টিকুলার সমস্যা হচ্ছে, এই এই পার্টিকুলার সমস্যার জন্য আমরা কাজ করব। বাচ্চাটি হয়তো স্কুলে যাচ্ছে কিন্তু তার হয়তো পেনটা ধরতে অসুবিধা হচ্ছে। বাচ্চাটি যেটা বললাম যে সেরিব্রাল পলসি মুভমেন্ট ডিসঅর্ডার, তার কিন্তু পেনটা ধরতে অসুবিধা হচ্ছে। তাহলে হাতের যদি কিছু একটা অ্যাডাপটিভ ডিভাইস যদি কিছু দেওয়া যায়, অকুপেশনাল থেরাপিস্ট আছেন, প্রস্থেটিক অর্থোপেডিক ইঞ্জিনিয়ার আছে, তারা যদি একটা হাতের কিছু একটা অ্যাসিস্টিভ ডিভাইস যদি দেন, তাহলে ওই সহজ কাজটি করলে কিন্তু তার হয়তো লেখাটা একটু ভালো হলেও হতে পারে। কিংবা তার হয়তো একটু লং ডিস্টেন্সে মোবাইল হতে গিয়ে কিংবা মোবিলিটি হতে গিয়ে অনেক তাড়াতাড়ি হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, তখনও কিন্তু তার যে অ্যাসিস্টিভ যে অ্যাসিস্ট্যান্স গুলো এইগুলো কিন্তু ডিজাইন করা যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তার ফিউচার যে আগামী 2 বছরের মধ্যে আমি বাচ্চাটিকে কোন অবস্থায় দেখতে চাই, আগামী 4 বছর 6 বছর পরে বাচ্চাটিকে কোন জায়গায় দেখতে চাই। তো এইরকম ভাবে যদি আমরা থেরাপিকে প্ল্যান করতে পারি, তো আশা করা যায় যে আমরা সব বাচ্চাকেই কিন্তু যাদের সেরিব্রাল পলসি আছে তারা কিন্তু অনেকটাই ভালো থাকবেন। এবং আমাদের তাদেরকে ভালো রাখাটাই আমাদের কর্তব্য, আমাদের সারা দিনের কাজ এটাই। তো এখানে ডক্টর দাস আছেন, আপনার মতো মানুষরা আছেন, যারা আমরা সবাই চেষ্টা করছি, যারা এই সমস্ত আহ, আহ, উম, যাদের স্পেশাল নিড, চিলড্রেন উইথ স্পেশাল নিড, তাছাড়া ডিফারেন্ট উইথ সাম নিউরোটিপিক্যালস, যারা নিউরোটিপিক্যালস অন্য সব জনের থেকে একটু হয়তো আলাদা, আমাদের সবার মধ্যেই তারা, কিন্তু তাদের থেকে হয়তো যারা একটু আলাদা, তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়াটাই হচ্ছে আমাদের সোসাইটির কাজ। ইনক্লুশন মানে ইনক্লুশন ছাড়া কিছু হয় না। এবং সমস্যা আমাদের সবারই আছে, আমাদেরও সেন্সারি সমস্যা আছে, আমরাও কিছু কিছু জায়গাতে হয়তো অতিরিক্ত রেগে যাই, কিছু কিছু জায়গাতে আমাদের নিজেদের মধ্যেও হয়তো ট্যান্ট্রামস হয়। তো কাজেই আমাদের কিছুটা অংশে আমাদের গোল সেট করে ঠিকঠাক গাইডেন্স মতো যদি আমরা থাকতে পারি, তো হোপসো আমাদের চিলড্রেন উইথ সেরিব্রাল পলসি কিংবা পার্সন উইথ সেরিব্রাল পলসিটা খুব খুব ভালো থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কাজী আরাফাত। আমরা প্রশ্নে চলে যাই। বেশ কিছু প্রশ্ন অলরেডি আমাদের সাথে পার্টিসিপেন্টও আছেন, কিন্তু আমি প্রথমে ওই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই যে দুটো প্রশ্ন আমাদেরকে একটি প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটা পড়ি, এটা আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়েছিল। অর্পিতা চৌধুরী উনি লিখেছেন, স্যার, মাই বেবি আরিশ চৌধুরী is 6 years old now. He is hopping continuously most of the time of the day. This problem started after starting walking. He had a heart problem by birth, so then after hopping a little bit he get exhausted.
and after something, he started jumping again. When he was 3 years old, he had an open heart surgery under Devi Shetty. Now he does not feel exhausted, but he likes hopping. I consulted a neuro specialist. He advised me not to be tense. Within the increasing of the age, this activity will be reduced. I think she wrote it reduced. Still now I am tense. I pray your opinion, sir. I have a neuro problem and a med epilepsy, and I have taken valproate during pregnancy also. So he has valproate syndrome, but this is other activities normal, including his education. Thank you. আচ্ছা, আমি এই বেবিটির সম্বন্ধে একটু বলে নিই, তারপর ডক্টর দাসের কাছে আমিও ডেফিনেটলি আসবো আর কি। আমিও চেষ্টা করব এই কোশ্চেনের উত্তর দেওয়ার। অরিশ আমার খুব কাছের বাচ্চা আর কি, আমি ওর চিকিৎসার সঙ্গে জড়িত ছিলাম। তো মা হিস্ট্রি দিয়েছেন, আমিও আমার তরফ থেকে ওর সম্বন্ধে যতটুকু আমি জানি ততটুকু আমি একটু শেয়ার করতে চাই। অরিশ হচ্ছে এমনই একজন বাচ্চা যার মায়ের সোডিয়াম ভ্যালপ্রেট ইনটেক করতেন ডিউরিং প্রেগন্যান্সি। সোডিয়াম ভ্যালপ্রেট সম্বন্ধে ডক্টর দাসকে কিছু বলার কিছু আমার নেই, এবং বেবি ও যখন জন্মায় তখন সোডিয়াম ভ্যালপ্রেট সিন্ড্রোম নিয়ে জন্মায়। ওর একটা খুব স্ট্রং এনআইসিউ হিস্ট্রি ছিল। ও যখন আমার কাছে প্রথম অ্যাসেসমেন্টের জন্য আসে তখন ওর 9 মাস মতো বয়স ছিল। ওর কোনো হেড কন্ট্রোল ছিল না, ও বুঝতে পারতো না, এবং একদম খুব পপি বেবি, জেনারেল একটা হাইপোটনিক পশ্চার নিয়ে ও আমার কাছে প্রেজেন্ট করে। ওকে ওর বাড়ি কলকাতা থেকে বেশ কিছুটা দূরে। ও পেরেন্ট খুব মানে অনেক পরিশ্রম করেছেন বাচ্চাটিকে নিয়ে। ওনারা কলকাতায় আসতেন, চিকিৎসা করাতেন, আবার ফিরে যেতেন, অনেক পরিশ্রম করেছেন ওনারা। বাচ্চাটির সঙ্গে সঙ্গে ওর কনজেনিটাল হার্ট ডিজিজ ছিল, এবং যেটা উনি শেয়ার করেছেন যার মানে ওটাকে ওই ডক্টর শেট্টি খুব রেনাউন্ড, মানে ওনার সম্বন্ধে নমস্য ব্যক্তিত্ব। তো উনি ওটার অপারেট করেছেন, এবং বাচ্চাটি নিউরোলজিক্যালি এবং ফিজিক্যালি আর কি, নিউরোলজিক্যালি বলার থেকে ফিজিক্যালি বলা ভালো। ফিজিক্যালি আমি ওকে যতটুকু জানি, ওর হাঁটা চলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাচ্চাটি একটা স্কুলে যায়, এর এবং ওর একটা কনভালশনের ইস্যু আছে। তো এইটুকু আমি শেয়ার করছি। ডক্টর দাস আগের উত্তরগুলো আশা করবো ডক্টর দাস দেবেন, এবং আমি আমার তরফ থেকে যেটা আমার ওর সম্বন্ধে ওপিনিয়ন সেটা আমি একটু শেয়ার করবো। ডক্টর দাস প্লিজ, ওভার টু ইউ। এই ব্যাপারে যেটুকু শুনলাম, আনফরচুনেটলি আমার জন্য ওপিনিয়ন ফর্ম করার জন্য যথেষ্ট নয়। বাচ্চাটির ভ্যালপ্রয়েড সিনড্রোম হয়ে থাকলেও আমি বুঝলাম যে ব্রেনে কিছু ইনজুরি হয়েছে, কিন্তু আরাফাত উনি তো অলরেডি ব্রেন প্লাস্টিসিটি সম্বন্ধে খুব সুন্দরভাবে বলেছেন। এবার দেখুন, ব্রেনের কিছু কোষ মারা গেছে, কিছু কোষ ড্যামেজ হয়েছে, কি কারণে ছেড়ে দিন, ড্যামেজ হয়েছে, কিন্তু বাকি কোষগুলো বেঁচে রয়েছে। তারা যদি ওই কাজটা টেক আপ করে নিতে পারে, প্রবলেম সলভ। প্রথমে বাচ্চাটি ঘাড় শক্ত হওয়া, বসতে পারা, এগুলো ছিল না। সেই অবস্থায় থেকে অলরেডি আমরা এত দূরে এসেছি যেখানে বাচ্চাটি দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে, কোনো সমস্যা নেই। তার মানে ব্রেনের বাকি কোষগুলো এই কাজটা টেক আপ করেছে, তাই এটা সম্ভব হয়েছে। যদি তারা সম্ভব মানে এটা টেক আপ না করতো, এটা কিন্তু ঘটতো না। এটা করানোর জন্য ব্রেনে কনস্ট্যান্ট আমাদের সিগন্যাল পাঠাতে হতো। দেখুন, একটা জিনিস বুঝতে হবে, সেরিব্রাল পালসি মানে কি? সেরিব্রাল পালসি মনে হচ্ছে ব্রেনে একটা ইররিভার্সিবল ড্যামেজ হয়েছে। ড্যামেজটা এর পরে আর হচ্ছে না, কিন্তু ড্যামেজটা থেকে যাচ্ছে। ওই ড্যামেজটা অনেকটা বড়দের স্ট্রোক হওয়ার মতো। ধরা যাক একজনের স্ট্রোক হয়েছে, জায়গাটা আবার বেঁচে উঠবে না, কিন্তু স্ট্রোক হওয়ার পর যে প্যারালিসিস হয়, ওই জায়গাটা আবার আস্তে আস্তে এক্সারসাইজ করার পর চালু হয়ে যায়। যার একটা দিক পড়ে গেছিল, দেখা যায় কতদিন পরে এক্সারসাইজ করতে করতে সে আবার হাঁটতে পারছে, স্বাভাবিকভাবে কথাও বলতে পারছে। এক্ষেত্রে আমি বুঝতে পারছি যে ওই ফাংশনটা অলরেডি সে গেইন করে গেছে। এবার দেখতে হবে ফাংশনে কি ঘাটতি রয়েছে। এপিলেপসি বা খিঁচুনির ব্যাপারে বলতে হবে যে ব্রেন একটা ইলেকট্রিক্যাল অর্গান, তার মধ্যে যদি কিছু জায়গায় ড্যামেজ হয়ে থাকে সেখানে শর্ট সার্কিট হতে পারে। তার মানে সেটাকে আমায় ওষুধ দিয়ে হয়তো কন্ট্রোলে আনতে হবে। কতটা কন্ট্রোলে আছে নেই, কি ধরনের খিঁচুনি,
এবং সেটার জন্য কি ওষুধ দেওয়া হচ্ছে, কি ওষুধ দেওয়া যেতে পারে, এগুলো টেকনিক্যাল ব্যাপার। একদম ওই বাচ্চাটার সাপেক্ষে তার কথা বলতে হবে। এটা মানে ডিফিউজ ভাবে আলোচনা করার উপায় নেই। যখন যদি কখনো এই বাচ্চাটির সাথে ডাইরেক্ট দেখা হয় বা টেলিফোনে বিস্তারিত আলোচনা হয়, আমি অবশ্যই সেটা গাইড করতে পারবো, কিন্তু এইটুকু তথ্যে হয়তো সেটা করা যাবে না। যেটুকু এখানে সামারি, বাচ্চাটির ব্রেনে ড্যামেজ হয়েছে, সেখানে যেটুকু ঘাটতি ছিল অনেকটাই মেটানো গেছে। বাকি সমস্যা যেটুকু আছে সেটুকুর জন্য আর কি করা যায় দেখতে হবে। আচ্ছা, আমি আমার তরফ থেকে একটু শেয়ার করতে চাই। যেমন বাচ্চাটির সম্বন্ধে যেটা বলা হচ্ছে যে ও বাচ্চাটি হয়তো একটু হপ করে কিংবা একটু জাম্প করে, হয়তো ইনস্ট্রাকশন গুলো ফলো করছে না। যেটা আগেও বললাম যে সেরিব্রাল পলসি মানে হচ্ছে শুধুমাত্র, ডেফিনেটলি হাঁটাচলার সমস্যা তো তার থাকবে, হাঁটাচলার সমস্যা ছাড়া তো সেরিব্রাল পলসি নয়, কিংবা তার সঙ্গে তার অ্যাসোসিয়েটেড আরো ডিসঅর্ডারস গুলো আছে, যেমন হচ্ছে সেন্সারি অসুবিধা, তার কগনিশন, তার আন্ডারস্ট্যান্ডিং, এগুলোও একটা আছে। তাকে আমাদেরকে এখন কিন্তু কিছু কেমন একটু একটা হয়তো ইভ্যালুয়েশন লাগবে। আমি কিন্তু অরিশকে অনেকদিন হয়তো দেখিনি, হয়তো প্রায় মেবি হয়তো ওর যদি এখন 7 বছর বয়স হয়, ওকে হয়তো 4 বছর আমি দেখিনি হয়তো। তো কোনো রকম ভাবে ফলো আপটা মিস হয়েছে। তো উনি আমার সঙ্গে কন্ট্যাক্টও করেছিলেন। তো আমার মনে হয় যে এখন ওকে সেন্সারি ইভ্যালুয়েট করার দরকার আছে, যার জন্য কেন হপিং করছে আর কি। ওর হপিংটা কি একটা ওভার স্টিমুলেট করার জন্য করছে, কিংবা কোনো কিছু হয়তো একটা বিহেভিয়ারাল জায়গা থেকে করছে, যে একটা অ্যাটেনশন সিক করার জন্য করছে। তো এইগুলোকে ইভ্যালুয়েট করা দরকার। সেরিব্রাল পলসি কিংবা মুভমেন্ট ডিসঅর্ডার মানে শুধুমাত্র একদম যে শুধু মুভমেন্টের ডিসঅর্ডার হবে আর কিচ্ছু হবে না, সে হয়তো অন্য বাচ্চাদের থেকে হয়তো কিছুটা অংশে হয়তো পড়াশোনাগতভাবে হয়তো ভালো করতে পারে, কিংবা হয়তো কিন্তু অন্য কোনো হয়তো সেন্সের গতভাবে কিংবা ইমোশনালি জায়গা থেকে হয়তো একটু হয়তো পিছিয়ে থাকতে পারে, কিংবা হয়তো সোশ্যালি হয়তো খুব ভালো এনগেজ হচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গাতে হয়তো বিহেভিয়ারলি হয়তো ডিস্টার্ব হচ্ছে। তো এই এই ব্যাপারগুলো কিন্তু ইভ্যালুয়েট করা দরকার। আমি যেমন বললাম যে একটা বাচ্চা মানে কিন্তু হলিস্টিক, বাচ্চা মানে কিন্তু শুধু মানে একটা সমস্যা নিয়ে নয়। সেরিব্রাল পলসি হচ্ছে আমব্রেলা টার্মিনোলজি। আমি আগে ডেসক্রিপশনে বলেওছি যে এতগুলো সমস্যা নিয়ে কিন্তু সেরিব্রাল পলসি। তো কাজে আমি যখন ম্যানেজ করব, তখন শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল ম্যানেজ করলে কিন্তু হবে না। যার জন্য বারবার আমি পেরেন্টদেরকে বলি যে বাচ্চার সঙ্গে কথা বলা, বাচ্চার সঙ্গে কমিউনিকেট করা যতটা সম্ভব হয়, বাচ্চার সঙ্গে কি ফিডব্যাক আসছে ওগুলোকে আবার সেগুলোকে নিয়ে কাজ করা। এরকম ভাবে যদি বাচ্চাটিকে কাজ করা যায়, এবং অডিশের জন্য যেটা বলা যে আপনি আদার্স যে ইভ্যালুয়েশন গুলো, ওর সেন্সারি প্রোফাইল করা, যেমন যারা সেন্সারি প্রোফাইলে ট্রেন্ড, আমরা যারা সেন্সারি প্রোফাইলে ট্রেন্ড মানে সার্টিফাইড আছি, তাদেরকে সেন্সারি প্রোফাইলিং করা, এবং আদার্স যে বিহেভিয়ারাল কগনিটিভ এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যদি ও কাজ করতে পারে, ওর অল্প একটু সমস্যা আছে, ও যেরকম ছিল আমি আপনাদেরকে বলছি ও সেই জায়গা থেকে কিন্তু খুব খুব ভালো আছে। আমি ওকে নিয়ে খুব হ্যাপি। হি ইজ ওয়ান অফ মাই সুপার বয় আর কি। তো কাজেই তো ওই বাচ্চাটি যদি এইগুলো যদি এখন থেকে আবার যদি শুরু করা যায়, তো হোপসো যে ও খুব ভালো থাকবে। আশা করি ওনাকে উত্তর দিতে পারছি। অনেক ধন্যবাদ। আমরা আর পরের প্রশ্নে চলে যাই। আরেকটি প্রশ্ন আছে, মহসিন উদ্দিন উনি প্রশ্ন করেছেন। উনি বলেছেন, আই হ্যাভ টু কোয়েশ্চেনস। এ রিনাউন্ড 4.8 ইয়ার্স, মানে এখন ওর বয়স 4 বছর 8 মাস, as diplegic cerebral palsy, observing his overall condition including MRI report. A famous neurologist scrutinizing the report says the part of brain which controls the motor functions or walking ability has damage, but learning or cognitive portion is not damaged, so he will be able to study. He suggests us to keep home tutor for my son. What is the reality as per the report? ওরা অবশ্য একটা রিপোর্ট পাঠিয়েছেন, আমার এখানে একটা রিপোর্টটাকে আমি আপনাদের করতে পারি। রিপোর্টটা এই মুহূর্তে শেয়ার করাটা একটু অসুবিধা। ঠিক আছে, ওনার সাথে পরে সে আলোচনায় যাওয়া যাবে, কিন্তু একটা কথা বুঝতে হবে যে অলরেডি যেটা কাজী আরাফাত উনি বলেছেন যে ব্রেনের বিভিন্ন অংশ সবসময় যে ড্যামেজ হয়, আমি একটুখানি অন্যভাবে সেট করি। ব্রেনের বিভিন্ন অংশ এতে ড্যামেজ হয়ে থাকতে পারে। সবগুলো জিনিস যে এমআরআই তে দেখা যাবে এমন না।
তার মানে এমআরআই আমায় ডিটারমিন করে দেবে না যে এর ফাংশনাল আউটকাম কি হবে। ফাংশনাল আউটকাম আমি বুঝতে পারবো বাচ্চাটার কি ঘাটতি হচ্ছে বা হচ্ছে না সেটা থেকে। খুব ভালো হয় যদি ওর ইন্টেলেক্ট এফেক্ট না হয়, মানে কগনিশন বা ইন্টেলেক্ট বুদ্ধিদীপ্ততা এটা যদি এফেক্টেড না হয়। কিন্তু এই বুদ্ধিদীপ্ততা এটা একটা গ্লোবাল ফেনোমেনা, এটা এমন না যে ব্রেনের অমুক জায়গা আছে। নেক্সট হচ্ছে ব্রেনের এই যে জায়গাগুলো ফিক্স না। আমি যদি বলি যে অমুক জায়গাটা অমুক করে, এক মিনিট মা 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 হুম। আমি যদি বলি যে অমুক জায়গাটা এই কাজ করে, এরকম নয়। যদি কারো ব্রেন ম্যাপিং করা হয়, দেখা যাবে আমার স্পিচ এরিয়া এক জায়গায়, আরেকজনের স্পিচ এরিয়া আরেক জায়গায়। সুতরাং এরকম ভাবে জায়গাগুলো ভ্যারি করে যায়। তার মানে আমার একটা জায়গায় যদি ড্যামেজ হয় ওইখানে ওই ফাংশনটা থাকতে হতো এমন না। তার মানে ব্রেনের মোট কিছুটা ড্যামেজ হয়েছে, কি কতটা ডাজ নট ম্যাটার। কথাটা হচ্ছে ওই ড্যামেজের জন্য কতটা ঘাটতি হচ্ছে। ঘাটতি যদি না থাকে, ড্যামেজ হয়েছে কিনা কিছু যায় আসে না। যদি ঘাটতি থাকে, ঘাটতিটা বাচ্চাটাকে অ্যাসেস করে পাওয়া যাবে, যেটা একটা সিস্টেমেটিক ভাবে করতে হয় এবং তার জন্য বিভিন্ন রকম স্কেল আছে বিভিন্ন প্যারামিটারের জন্য। আমি ওই টেকনিক্যাল ব্যাপার বলে সেই ডিটেলে যাইনি। খুব বেসিক স্ক্রিনিং একটা টুল দেখিয়েছিলাম টিডিএসসি। তারপরে আরো অনেকগুলো রয়েছে। বেলি বলে একটা স্কেল আছে যেটা কগনিটিভ ফাংশন ডিটারমিন করে। তো এই ধরনের বিভিন্ন রকম এই আছে যেগুলো করে দেখতে হবে যে সেখানে ঘাটতি পাচ্ছি কিনা। এখানে হোম স্কুলিং এর কথা বলেছে, একটা কথা বুঝতে হবে, বাচ্চাটির একটা স্পেশাল গাইডেন্স লাগবে। ধরা যাক আমি এখানে যে বোঝাচ্ছি, আমি একজন ডাক্তারের সাথে কথা বললে আমি হয়তো এইভাবে বোঝাতাম না, খুব সহজ করে যতটুকু বোঝানো যায় সেটা চেষ্টা করছি। যদি আমার ওই দিক থেকে ইনপুটের ব্যবস্থা থাকতো, ধরা যাক আমি বুঝতে পারছি যে আপনি বুঝতে পারছেন না, আমি আরো সহজ করে যদি সম্ভব হয় বোঝানোর চেষ্টা করব। একইভাবে এই বাচ্চাটিকে যখন বোঝানো হবে ওর লেভেলে গিয়ে আমাদের বোঝাতে হবে। এটাকে স্পেশাল এডুকেশন বলে। তার মানে বাচ্চাটা কি কাউকে না কাউকে যে এই ব্যাপারে ট্রেন্ড তাকে গাইড করতে হবে। কিছু ইনক্লুসিভ স্কুল আছে যেখানে এই ব্যাপারটা করে। সব স্কুল আনফরচুনেটলি ইনক্লুসিভ নয়, মানে বাচ্চাগুলোকে এই ধরনের যাদের কিছু ঘাটতি আছে তাদের সবাই ইনকর্পোরেট করে না। দেখুন সবাই সমান নয়, সবাই সব প্যারামিটারে সমান হতে পারে না। এমন হতে পারে যে আমি অঙ্কে কাঁচা কিন্তু আমি খুব সুন্দর কবিতা লিখি, তাহলে আমায় ক্লাসে রাখবে না রাখবে না। একইভাবে আহ কিছু কিছু প্যারামিটারে কিছু কিছু বাচ্চা পিছিয়ে থাকতে পারে। এই বাচ্চাটি কিছু কারণে পিছিয়ে থাকতে পারে, যেখানে পিছিয়ে আছে সেখানে সাপোর্ট দিতে হবে এবং তাকে যদি সম্ভব হয় ইনক্লুসিভ স্কুলিং আমরা সবসময় সাজেস্ট করি। যদি সেটা সম্ভব না হয় তার গাইডেন্স তো লাগবে, সেটা স্পেশাল এডুকেটর দিয়ে বাড়িতে হতে পারে বা যেভাবে সম্ভব। অনেক ধন্যবাদ। উনার আরেকটি প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি ডক্টর কাজী আরাফাতের কে বলবো যে এই প্রশ্নটার উত্তর উনি অলরেডি দিয়ে দিয়েছেন ওনার আলোচনায়, কিন্তু আমি তারপর প্রশ্নটা করতে চাই। আমার মনে হয় প্রশ্নটার উত্তর আমরা পেয়েছি, তারপরে যেহেতু উনি প্রশ্নটা লিখেছেন, sometimes I'm puzzled whether my son is autistic or affected with CP. I observe some symptoms of autism like repetitive behavior, laughing without any reason, talking meaninglessly, lacking of socialization in my son. I like to know the detailed difference between CP and autism symptoms, overlapping conditions. So আমার মনে হয় এটা অলরেডি আমাদের আলোচনায় আজকে হ্যাঁ ওই ওই আলোচনা দিয়েই আমি আমার এটা শুরু করেছিলাম। তবে আমি এতটুকু বলতে পারি আর কি, উনি একটা হোম স্কুলিং এর কথা বলেছেন, বাচ্চাটির ডাইপ্লেজিয়া আছে। আমাদের ডাইপ্লেজিয়া বিষয়টা একটু একটু বলে নিই আর কি, দুটো কথা ডাইপ্লেজিয়া নিয়ে। ডাইপ্লেজিয়া সেরিব্রাল পলসিতে আমরা এরকম ভাবে ডেসক্রাইব করি যে এই সমস্ত বাচ্চার লোয়ার লিম্ব ইজ মোর এফেক্টেড দেন আপার লিম্ব। মানে কি আমাদের মানে কোমরের নিচে থেকে উপরের অংশটি হয়তো ভালো কাজ করে, লোয়ার লিম্ব গুলো হয়তো ভালো কাজ করে না। উনি বলেছেন বাচ্চাটির বয়স হচ্ছে 4 বছর 8 মাস। আমি জানি না বাচ্চাটির ফাংশনাল এবিলিটি কি, বাচ্চাটি হাঁটতে পারে না হাঁটতে পারে না, কিংবা কোন কি রকম ভাবে হাঁটেন ও। হ্যাঁ, তো কাজেই এই বিষয়ের মধ্যেও মানে
যেহেতু ডাইপ্লেজিয়া মানে দুটো পায়ের লোয়ার লিম্বের মধ্যে স্প্যাস্টিসিটি থাকবে, সেহেতু একটু হাঁটা চলার ক্ষেত্রে অসুবিধাটা মানে দেখা যেতেই পারে, মানে দেখা যাওয়ার সম্ভাবনাটা প্রবল। এবং সেটার উপরেই কিন্তু ওনাকে একটু ইন্টারভেন্ট করা। এখন তো ডেফিনেটলি হোম হোম স্কুলিংই হচ্ছে, সবাই আমরা হোম বাড়িতে বসেই কাজকর্ম করছি, তো সেটা এখনের জন্য নয়, কিন্তু পরবর্তীকালে বাচ্চাটিকে বের করা, এবং বাচ্চাটির বিহেভিয়ারও আছে অনেকগুলো, ওই বিহেভিয়ার আছে যেগুলোর ট্যান্ট্রামস করছে কিছুটা, হয়তো কিছুটা ক্ষেত্রে হয়তো মানে আনডাইরেক্টেড হয়েতে হয়তো হাসি টাসি গুলো করে টরে। তো এই সমস্ত গুলো কিন্তু যত বেশি, ওই ডক্টর দাস বললেন যে ইনক্লুসিভ ওয়েতে যত বেশি করব, তার ফাংশনাল এবিলিটিকে, তার হাঁটা চলা মোবিলিটিকে যত বেশি আমি মেনটেন করতে পারবো, মেনটেন করার জন্য কি কি করণীয়, কি কি করণীয় নয়, সেগুলো এইভাবে তো আলোচনা করাটা খুব মুশকিল। তো উনি যদি চান আমাদের পার্সোনাল চ্যাট বক্সে আপনাদের মাধ্যমে যদি যোগাযোগ করেন, উই আর ট্রাই টু সর্ট ইট আউট অন দিস থিংস। বাট হ্যাঁ, ডেফিনেটলি ওই যে বললাম যে বাচ্চাটিকে কিন্তু হলিস্টিক সমস্ত দিক ভাবে আর কি, যে কেউ একজন বলে দিলেন বাচ্চাটিকে হোম স্কুলিং করানো, তো মানে আমি একদম বাচ্চাটিকে বাড়ির মধ্যে আবদ্ধ রাখবো, এরকম ভাবে নয়। বাচ্চাটিকে আমাদের চেষ্টা করতে হবে, আর 5 জন যেরকম ভাবে থাকে, একজন স্পেশাল নিড বাচ্চা, তার শুধু নিড হচ্ছে অতটুকুই, মানে তার নিড হচ্ছে অতটুকুই, মানে সে হচ্ছে হয়তো হাঁটা চলার অসুবিধা, তার হয়তো একটু সেন্সিটিভ ইস্যু আছে, তার ওই ওই সমস্যাটার জন্য যারা প্রফেশনাল আছে আছি, বাদ বাকি তো তার অসুবিধা কিছু নেই। তো কাজেই আমরা যদি ওইগুলোকে যদি বুস্ট বেশি বেশি করে করতে পারি, তাহলে কিন্তু তাকে মেন স্ট্রিমিং কিংবা অন্যান্য ওই ডক্টর দাস যেগুলো বলছিলেন যে সমাজের অন্য জায়গায় প্রতিষ্ঠা করা, এগুলো করা কিন্তু অনেক বেশি ইজি হবে। অনেক ধন্যবাদ। এবং যেটা ডক্টর দীপ্তাংশ বলছিলেন যে ওনার যে হিস্ট্রিটা উনি দিয়েছেন, সেটা হয়তো এখান থেকে সরাসরি খুব এক্স্যাক্টলি ব্যবস্থাপত্র দেয়া বা একটা ডিসিশনে আসা হয়তো সম্ভব না। আমরা ওনাকে বলতে পারি যে যদি আপনাদের সাথে উনি পার্সোনালি যোগাযোগ করেন, তাহলে হয়তো একটু ডিটেল বলে আপনাদের সাথে রেগুলার যোগাযোগ রাখলে হয়তো উনি আসলে আমাদের খুব নিয়মিত একজন প্যারেন্ট, খুব প্রত্যেকটা সেশনেই থাকেন। উনি মানে একটু ইয়েলি বলছি, কারণ আমার সাথে যোগাযোগ করেছিলেন, উনি একটা ব্যাংকে চাকরি করেন, বিধায় উনি এখন জয়েন করতে পারেন নাই, কোনো ছুটিটা হয় আরো পরে। উনি বাংলাদেশ সময় প্রায় 7টার দিকে বা এরকম সময় ওনার অফিসে। তো যাই হোক, আমি ওনাকে আপনার মাধ্যমে এটা জানাচ্ছি যে আপনাদের সাথে যোগাযোগ করলে হয়তো বিস্তারিত যখন বাচ্চার কথাটা বললে হয়তো আপনারা জানতে পারবেন। আদিত্য ঘোষ উনি উনি আমাদের সাথে আছেন, কিন্তু উনি একটা প্রশ্নটা লিখেছেন ইয়েতে, আমাদের চ্যাট বক্সে, যে আদিত্য ঘোষ যদি আমাদের শুনতে পান, আপনি নিজেও প্রশ্নটা করতে পারেন বা আমি প্রশ্নটা করে দিচ্ছি, আপনি আলোচনায় যোগ দিতে পারেন। আমার ছেলের অটিজম নির্ণয় হয়েছে, আর জন্মের সময় অক্সিজেনের অভাব হয়, চিকিৎসা চলছে, কিন্তু চলার সময় একদিকে কাত হয়ে চলে। আমার প্রশ্ন, ওকে কিভাবে ম্যানেজ করব? আদিত্য ঘোষ, আপনি নিজেও আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলতে পারেন। ওকে, আমি নমস্কার। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। নমস্কার। বলছি যে দেখুন, অটিজম জিনিসটা কি? অটিজম হচ্ছে একটা কমিউনিকেশন ডিসঅর্ডার। ব্রেনের এক একটা পার্ট অন্য পার্টের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে না, একইভাবে বাচ্চাটি অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে না। তার মানে এক্ষেত্রে ব্রেনকে আমায় শেখাতে হবে যে কিভাবে যোগাযোগটা হতে পারে, এবং বাচ্চাটিকে আমায় শেখাতে হবে কিভাবে বাকিদের সাথে যোগাযোগ করা যায়। কিভাবে সেটা করা যায়? যে কোনো কিছু করতে গেলে একটা ট্রেনিং দরকার হয়। তার মানে বাচ্চাটিকে খুব স্পেসিফিক্যালি আমাদের ট্রেন করতে হবে ধাপে ধাপে। আমরা স্কুলে যখন পড়ি, আমরা ক্লাস 1 এর পর 2 তে যাই, 2 এর পর 3 তে যাই, 3 এর পর 4 এ যাই। এমন না যে আমি ডাইরেক্ট ক্লাস 4 এ যাই। তার মানে বাচ্চাটি আজকে কোথায় দাঁড়িয়ে আছে, এটা আগে অবস্থানটা আমাদের জানতে হবে। এই এই জিনিস সে পারে, এই এই জিনিস সে পারে না। যেই মাত্র আমি সেটা জানতে পারবো, তার নেক্সট যেটা আসে, তার মানে আমাকে টার্গেট করতে হবে এবার তাহলে এই জিনিসটা তাকে শেখাতে হবে। কিভাবে? তার জন্য বিভিন্ন রকম পদ্ধতি আছে। এবিএ বলে এক ধরনের জিনিস হয়, অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস। সেটা একটা সাইন্টিফিক মেথডোলজি। আরো বিভিন্ন রকম মেথডোলজি আছে। মোট কথা, তাকে এই ব্যাপারগুলো শেখাতে হবে। এই জিনিসগুলো শেখানোর জন্য বাবা মাকে ট্রেনিং দেয় এরকম কিছু অর্গানাইজেশন আছে, এবং বাবা মাকে নিয়ে একসাথে কাজ করে। মানে আলটিমেটলি বাবা মাকেই বাচ্চার টেক কেয়ার করতে হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে বাবা মাকে ওয়াকিবহাল করা এরকম বিভিন্ন অর্গানাইজেশন আছে।
সেটা আপনারা যদি আমায় যোগাযোগ করেন, আমি অবশ্যই তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। কিন্তু এই জিনিসগুলো আপনাদের কন্টিনিউয়াস বেসিসে করতে হবে। এটা শর্টে এক কথায় বলার মতো না যে এই জিনিস করলে জিনিসটার সমাধান হবে। সুতরাং এই জায়গায় একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ নিতে হবে, তারপর দেখা যাক কিভাবে কি আউটকাম আসে। আমি এটুকু বলতে পারি যে সঠিক ইন্টারভেনশন যদি তাড়াতাড়ি করা হয়, আপনি যথেষ্ট আউটকাম পাবেন। বাচ্চাটি আজকে যেখানে দাঁড়িয়ে থাকুক না কেন, তার থেকে অনেক উন্নতি হবে। চলে আসি এক লাইনে একটা কথা বলবো। এই যে জন্মের সময় কেঁদেছিল না, ব্রেনে ড্যামেজ হয়েছিল, ব্রেনের কিছু কানেকশন ড্যামেজ হয়েছিল, এবং আজকে তার জন্য সেরিব্রাল পালসি ছাড়াও অটিজম সেই ম্যানিফেস্টেশন পাচ্ছি। আরাফাত বাশির উনি অলরেডি বুঝিয়েছেন যে কেন এই দুটো কো এক্সিস্ট করতে পারে। এখানে এই দুটো কো এক্সিস্ট করছে। প্রবলেম অ্যাড্রেস করতে হবে, সমস্যা যতটা পারা যায় নির্মূল করার চেষ্টা করতে হবে। এটুকুই। আচ্ছা, আমি আমি একটা জিনিস এই বিষয়ে শেয়ার করতে চাই। মানে আদিত্যবাবু বলেছেন যে ওনার ছেলে হয়তো যখন হাঁটছে তখন হয়তো একদিকটা একটু মানে মানে কাত করে করে হাঁটছেন, কিংবা হয়তো হাঁটা চলার মধ্যে হয়তো সিমেট্রি নেই। তো ডেফিনেটলি তো এটা তো অ্যাসেসমেন্টের বিষয়, এটা অ্যাসেসমেন্ট করলেই আমাদের দেখতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে টোনাল অ্যাসেসমেন্ট হয়, আমরা একটু টোন দিয়ে বোঝার চেষ্টা করি। যদি দেখা যায় যে খুব একটু স্প্যাস্টিসিটি আছে কিংবা তার ধরন এক ধরনের ম্যানেজমেন্ট হয়। আর এইটাকে একটা সেন্সারি কম্পোনেন্টের দিক থেকেও দেখতে হয় যে শরীর শরীর আমাদের প্রপার অটিজমের ক্ষেত্রে কিংবা আমাদের যাদের এসপিডি থাকে, সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার যাদের থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু পশ্চারটা অর্গানাইজ করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জেস হয়ে যায়। সে হয়তো একদিকে কাজ করতে হয়তো ভালোবাসছে, কিংবা কোনো রকম ভাবে কিন্তু তার পশ্চারটাও কিন্তু স্টেডি নয়, তার কাছে হয়তো কোনো একটা জায়গাতে হয়তো একটু হাইপোটোনিসিটি আছে, মাসেলটার স্ট্রেংথ যতটা দরকার ততটা স্ট্রেংথ কিন্তু নেই। তো এই জায়গাতে হয়তো আমাদেরকে একটু সেন্সারি প্রোফাইলিং করে নেওয়া কিংবা টোনাল অ্যাসেসমেন্ট করা, এবং তারপরে যদি ইন্টারভেন করা যায়, ডেফিনেটলি আপনি এত মাইনরিটি বাচ্চাটিকে লক্ষ্য করেছেন এবং তার সমস্যা খুঁজে পেয়েছেন। তো কাজেই আপনারকে আমার যে সাজেশন যে আপনি ওর প্রোফাইলিংটা করান, ভালো করে একটু অ্যাসেসমেন্ট করান, এবং তার পরামর্শ মতো এবং যিনি প্রপার কোয়ালিফাইড থেরাপিস্টের পরামর্শ মতো আপনি একটু যদি গাইডেড ওয়েতে যদি কিছু অ্যাক্টিভিটি যদি ডিজাইন করা যায়, ডেফিনেটলি অ্যাক্টিভিটি তো প্রচুর ধরনের হয়, ডেফিনেটলি সমস্ত অ্যাক্টিভিটি প্লে অ্যাক্টিভিটি, কোনো অ্যাক্টিভিটি আপনার প্যাসিভ অ্যাক্টিভিটি কিছু হয় না। বিভিন্ন রকমের প্লে অ্যাক্টিভিটি আছে যাতে পশ্চারাল টোন এবং তার কারেক্টিভ মেজার্স গুলো নেওয়া যায়, যেমন হচ্ছে আপার হেড অ্যাক্টিভিটি, থ্রোয়িং অ্যাক্টিভিটি, প্রচুর বল। আমরা যেরকম ভাবে ওই হোলির সময় কি করি, গুব্বারার মধ্যে জল নিয়ে এর মধ্যে রং দিয়ে আমরা দেওয়ালের দিকে ছুঁড়ে টুড়ে মারি। তো বিভিন্ন রকম ভাবে খেলার মধ্যে আমাদের আপার লিম্বের এক্সারসাইজ করা যেতে পারে, ট্রাঙ্কের এক্সটেনশনের উপর কাজ করা যেতে পারে, বিভিন্ন রকমের সুইং এর প্রচুর অ্যাক্টিভিটি আছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হাজারো রকমের আছে। তো এইগুলো হচ্ছে প্রপার ভাবে যদি অ্যাসেস করে যদি করা যায়, অবশ্য ওনার যেই সমস্যাগুলো হচ্ছে সেগুলো হয়তো অনেকটা কাউন্টার করা যেতে পারে। পশ্চারের যে সমস্যা আর কি, সেন্সারি ওয়াইজ সেটাও করা যেতে পারে, কিংবা যদি কোনো মানে হাইপারটোনিসিটি ভাবে সমস্যা থাকে সেগুলোকেও ম্যানেজ করা যেতে পারে। অনেক ধন্যবাদ। অরূপ রয় আছেন আমাদের সাথে, আপনি কোনো প্রশ্ন করতে চান? অরূপ রয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, একটু যদি লাইনে দেন। হ্যালো স্যার। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি একটু জোরে বলবেন। হ্যাঁ, বলুন। আমার ছেলে মানে লালা ঝরছে বেশি পরিমাণে, এখন দেখছি বেশি পরিমাণে ঝরছে। আপনার ছেলের বয়স কত? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা গিয়েছে। আপনার ছেলের বয়স কত? 3 বছর। 3 বছর বয়স। আচ্ছা, তো আমরা স্বভাবতভাবেই একটা মোটামুটি করে দেখা যায় যে 10 মাসের পরের অবস্থার পরে আমাদের মুখের ওডোমোটর অ্যাক্টিভিটি এতটাই ভালো থাকে এবং আমাদের ঘাড় পিঠের এত ভালো শক্ত হয়ে যায় যে তখনের পর থেকে আর জেনারেলি আর লালা পড়ে না, এবং কনসিয়াসলি আমাদের কি হয়, মুখের মধ্যে কন্টিনিউয়াসলি স্যালাইভেশন হয়।
আমরা যখন কথা বলি তখনও কিছুটা হ্যাঁ, লালা বেরোয়, কিংবা আমরা যখন খাবার খাই তখন আমাদের মুখের মধ্যে যে গ্ল্যান্ড গুলো আছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো? শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। তো কন্টিনিউয়াসলি সেখান থেকে কিন্তু স্যালাইভেশন হয়। কিন্তু যখন আমাদের মুখ থেকে যখন স্যালাইভাটা যখন বাইরে ড্রুলিং হিসেবে যখন বাইরে গড়িয়ে পড়ে, তখন কিন্তু ব্রেনে আমাদের কিন্তু একটা সেন্সেশন যায় যে আমাদের স্যালাইভাটা যদি পড়ে যায়, ইট ইজ এ লুক অকওয়ার্ড, এবং এটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল নয়। তখন আমরা কি করি, আনকনসিয়াসলি আমরা তখন কি করি, মুখের এই মাংসপেশিগুলো দিয়ে আমরা তখন এমন ভাবে শাক করে নিই যাতে এই এক্সট্রা স্যালাইভাটা কিন্তু আমাদের ভিতরে চলে যায়। ইনফ্যাক্ট আমরা কথা বলতে বলতে হঠাৎ অতিরিক্ত থুতুও যদি মুখের মধ্যে জমা হয়ে যায়, তখন আমরা কি করি, একটু কথাটা থামিয়ে রেখে কোনো একটা জায়গাতে হয়তো গিয়ে হয়তো আমরা স্প্লিট করে আসি, কিংবা হয়তো আমরা একটু অতিরিক্ত জল খেয়ে নিই যে মুখটা আড়ষ্ট হয়ে যাচ্ছে। তো এইটাও যাদের মুখের ওরাল সেন্সারি ডিসঅর্ডার থাকে, তো তাদের পক্ষে এইটা আন্ডারস্ট্যান্ড করাটা অনেক সময় মুশকিল হয়ে যায়। তো তারা অত কিছু অ্যাক্টিভিটির মধ্যে, এখানে সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডারটা এরকমই যে ধরুন আমাদের তো প্রতিনিয়ত অনেক সেন্সেশন শরীরের মধ্যে আসে, মাথার মধ্যে ঢুকছে, তার মধ্যে আমরা কিছু সেন্সেশনকে নিই, কিছু সেন্সেশনকে আমরা ফিল্টার করি, এটাকে বলি আমরা সেন্সারি ডিসক্রিমিনেশন। কিন্তু আমরা হয়তো সব সেন্সেশনকে ডিসক্রিমিনেট করতে পারছি না। হয়তো আমি মন দিয়ে লিখছি, মন দিয়ে লিখতে এত বেশি মনোযোগ হয়ে লিখছি, কিংবা এত বেশি মনোযোগ হয়ে খেলা খেলছি যে আমার এই যে ডুলিংটা হয়ে যাচ্ছে, এইটা কিন্তু আমি মুখ দিয়ে কিন্তু টেনে নিতে পারছি না। এইটা হচ্ছে একটা হতে পারে। এইটাই আমার মনে হয় যে এটাই অসুবিধা। কিংবা এছাড়াও হতে পারে হয়তো আমাদের মাংসপেশিগুলো প্রচন্ড আড়ষ্ট মুখে, যেটা হয়তো এই বাচ্চাটির ক্ষেত্রে নেই, কিংবা যাদের হয়তো সেরিব্রাল পলসি ডিস্টনিক টাইপের আছে, যাদের মুখের মধ্যে এই অত বেশি ভালো কোঅর্ডিনেশন থাকে না, তাদের মুখটা নড়াচড়ার সময় কন্টিনিউয়াসলি, যাদের অ্যাথেটয়েড কিংবা ডিস্টনিক টাইপের সেরিব্রাল পলসি থাকে, তাদের মুখটা এত বেশি নড়াচড়া করতে থাকে যে কথা বলার সময় তারা কথা বলতে এত বেশি তাদের এনার্জি ওয়েস্ট হয় যে এক্সট্রা যে স্যালাইভাটা হচ্ছে সেটা যে কন্ট্রোল করে যে মুখের মধ্যে ঢুকিয়ে নিতে হয়, এটা তাদের আর এতগুলো কাজের মধ্যে ওই কাজটি আর করতে পারে না, যার জন্য ডুল হয়। তো আদিত্য বাবুকে আমি বলবো যে আপনার একটু সেন্সারির উপরে একটু কাজকর্মগুলো করা, বাচ্চাকে বেশি সেন্সারি প্লে এর মধ্যে এনগেজ করা। যদি এইগুলো করা যেতে পারে, কিছু ওরাল এক্সারসাইজেস, তারপরে যদি আপনি স্পিচ থেরাপিস্টেরও কিছু হেল্প নিতে পারেন, কারণ জানি না ওর কমিউনিকেশন কি জায়গায় আছে। তো একসঙ্গে থেরাপি মানে এরকম নয় যে শুধু একজন থেরাপিস্টের কাছেই কাজ হয়, আবার এরকমও নয় যে আপনি থেরাপির দরজায় দরজায় ঘুরবেন। ইট ইজ আ হলিস্টিক অ্যাপ্রোচ। বাচ্চাটি একটা, তার সমস্যা একটা, তো কাজে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি কি রকম ভাবে গোল কি সেট করে কিভাবে কাজ করছি, এবং সেরকম ভাবে যদি আমি অ্যাকর্ডিংলি কাজ করতে পারি, আশা করা যায় যে আপনার বাচ্চার জন্য আমরা খুব ভালো রেজাল্ট পাবো। ডক্টর দাস যদি কিছু বলেন এই বিষয়ে। না, আপনি অলরেডি পুরো বুঝিয়ে বলেছেন, এক্ষুনি আর কিছু যোগ করার মতো নেই। ঠিক আছে, আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব। শেষে একটা প্রশ্ন করতে চাই, আমরা বেশি সময় নিব না, এবং এটা একটু কমপ্লিকেটেড একটা কেস, যেটা আমি আপনাদের সামনে বলতে চাই। বাচ্চাটার বয়স এখন 9 বছর 2 মাস। 9 বছর 2 মাস। ওর জন্মের সময় থেকে অনেক প্রবলেম ছিল, যেটা আজকে ডক্টর দাস বলেছেন। মূলত সবগুলো সমস্যাই ছিল। প্রিম্যাচুর বেবি ছিল, 7 মাসে হয়েছিল, 1 কেজি ওজন ছিল মাত্র, এবং জন্মের পরে আপনার ভেন্টিলেশনে ছিল প্রায় 8 দিন ভেন্টিলেশনে ছিল, এবং নিউমোনিয়া হয়ে গিয়েছে। এরপরে বাচ্চাটার যেটা হয় যে ব্রেনে তখন অক্সিজেনের অভাব ছিল, এত কিছু তো তখন বাবা মার পক্ষে বোঝা সম্ভব হয়নি। তো যখন 3 বছর বয়সে ওকে বাংলাদেশ থেকে বলা হয় অটিজম, তারপর থেকেই সে স্পেশাল স্কুলে যায়। বছর দুয়েক আগে চেন্নাই থেকে সবকিছু এমআরআই বা ইয়ে করে বলা হয় যে আপনার না, ওর তো সেরিব্রাল পালসি, এবং ওর যেটা হয়েছে যে ওর ব্রেনের যে পার্টটা যেভাবে বলা হয়েছিল আমি সেটা বলছি। ডক্টর দাস বলছিলেন যে এখন এই যে কাজগুলো যে পার্টিকুলার একটা জায়গা করে এমনটা নাও হতে পারে, এটা একটা গ্লোবাল লাইক পজিশনিং একটা ব্যাপার। বাট ওখানে যেটা বলা হয়েছিল যে অ্যাপোলোর একজন সিনিয়র নিউরোলজিস্ট, উনি বলেছিলেন যে ওর ব্রেইনের যে পার্টটা কমিউনিকেশন কগনিশন যে কাজ করে, এটা প্রায় পুরোটাই ড্যামেজ হয়ে গেছে, প্রায় পুরোটাই। এখন বাচ্চাটা 9 বছর 2 মাস, ওর যে এখন যে অবস্থাটা, ওর সিমটম গুলো যেটা ডক্টর কাজী আরাফাত যেটা বলেছিলেন যে মানে ওভারল্যাপিং যেগুলো, ওর সিমটম গুলো অটিজমের মতো। ও যেটা করে যে কথা বলে না, কিন্তু ধরেন 2-3 বার একটা কথা রিপিট করলে হয়তো বললো। হ্যাঁ, কখনো কখনো নিজে কোনো একটা কথা বলছে, খাবো, বাথরুমে যাবো, শি করবো, এরকম দু একটা কথা বলছে। এরকম শব্দ করে, যেহেতু সে কথা বলতে পারে না। লাফালাফি করে, কিছুটা খুব হাইপার অ্যাক্টিভ বলা যায়, লাফালাফি করে। পড়ালেখার কাজ কিছু জিনিস সে পারে, 1 থেকে 20 পর্যন্ত,
তারপরে ABCD এগুলো লিখছে, আবার লেখাটা বেশ ভালোই, কিন্তু লেখাটা কখন ইচ্ছে করে লিখলো, কখনো লিখলো না। তো এই যে একটা ব্যাপারটা আমি যেটা জানতে চাই যে বাচ্চার এরকম এই পার্টটা, ব্রেনের এই পার্টটার যদি ডক্টরের ভাষায় প্রায় 100%ই ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আশা কতটুকু থাকে যে সে কতটুকু শিখতে পারবে, বা তার বাবা মা কি তার চেষ্টা ছেড়ে দিবে নাকি চেষ্টা চালিয়ে যাবে? আমি এই জায়গাটা উত্তর দিতে চাইবো। একটা কথা আপনাকে বুঝতে হবে যে ব্রেন যে ইনপুটটা বেশি পায় ওই জিনিসটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে এবং সে অনুযায়ী সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। মানে আপনি যদি কনস্ট্যান্ট ব্রেনে ইনপুট দিতে থাকেন, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, ব্রেন বিরক্ত হয়ে ওটার ব্যবস্থা করার চেষ্টা করবে। তার মানে আজকে আপনি ভাবুন, ব্যাংকে গিয়ে ব্যাংকে ধরা যাক লোন ডিপার্টমেন্টটা খোলা আছে, ফিক্সড ডিপোজিটের ডিপার্টমেন্টটা বন্ধ, মানে ওখানে এখন কেউই নেই। এবার আপনি প্রত্যেকদিন গিয়ে ঘেনা পাচ্ছেন আমার একটা ফিক্সড ডিপোজিট করতে হবে। ওর যদি দেখা যায় যে আপনার এই চাওয়াটা এতটাই বেশি যে ও বিরক্ত হয়ে শেষ পর্যন্ত আপনার কাজটা করতে বাধ্য হচ্ছে, এখানেও ব্যাপারটা তাই। যদি আপনি লেগে থাকেন, ওই ডিপার্টমেন্ট না থাকলে ও ওই ডিপার্টমেন্ট খুলে শেষ পর্যন্ত ব্যবস্থা করার চেষ্টা করবে। এই জিনিসটাই নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি শেষ হয়ে যায় না, তবে প্রথম বছরে যতটা আমি নিউরোপ্লাস্টিসিটি পেতাম, পরের বছরে তার থেকে কম পাবে, তারপরের বছর তার থেকে কম পাবো। সুতরাং ওর যখন 9 বছর বয়স হয়ে গেছে, নিউরোপ্লাস্টিসিটি সেদিক থেকে অনেকটাই কম। মানে আজকে ব্রেন চেষ্টা করলেও ব্রেনের অতটা ক্ষমতা নেই, তবুও যেটুকু ও পারবে সাধ্যমতো করবে। সুতরাং অবশ্যই সেই চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি উপকারও পাবেন, কতটা কতটা বাকি থাকবে এটা প্রেডিক্ট করা খুব মুশকিল, কিন্তু লেগে থাকলে আপনি রেসপন্স অবশ্যই পাবেন, এটুকু আমি বলতে পারি। সুতরাং আমি ছাড়ার কথা বলবো না। আচ্ছা, কিন্তু আপনারা যেটা বলেন সাধারণত নিউরোলজিস্টরা, যে ব্রেন সেলগুলো ড্যামেজ হয়েছে ওগুলো তো আর ঠিক হয় না, কিন্তু তারপরে হ্যাঁ, চেষ্টা চালিয়ে গেলে দেখা যাবে যে না ফার্স্ট আমি ট্রিটমেন্টগুলো। দেখুন, আমি যে উদাহরণটা দিলাম, ব্যাংকে যারা এই ফিক্সড ডিপোজিটের ডিপার্টমেন্টটা চালাতেন তারা মারা গেছেন, কিন্তু যারা লোন ডিপার্টমেন্টটা চালায় তারা কি ফিক্সড ডিপোজিটটা করে দিতে পারে না? উত্তর হচ্ছে হ্যাঁ। তারা এই কাজটা করবে কখন? যখন মনে করবে যে তাদের কাজের থেকে এই কাজটা করা বেশি দরকারি। এই কাজ, এই কথাটা যখন মনে হচ্ছে না, তখন তারা এই কাজটা করতে বদার থাকবে না। কিন্তু যদি একবার তারা মনে করে এবং আপনার এই লেগে থাকাটায় যদি তারা মনে করে যে না, এই লোকটা তো এতদিন ধরে চেষ্টা করছে, তাহলে আমার কিছু করা দরকার, তখন কিন্তু ও ঠিক ব্যবস্থা করবে। তার মানে এই চেষ্টার আপনি ফল পাবেন, কতটা, কত দিনে, সেটা হচ্ছে প্রশ্ন। এবং যেটা হয়তো আপনি বলছেন যে 9 বছর প্লাস হয়ে যাওয়ার কারণে প্রত্যাশাটা আমাদের কমাতে হবে, মানে হয়তো আগের হ্যাঁ, মতো হবে না, কিন্তু হ্যাঁ, আপনি বলছেন যে যে কিন্তু উদাহরণটা আপনি আপনি ব্যাংকের। জি। আপনি লেগে থাকলে আপনি আউটপুট পাবেন। আগে যতটা ভালো আউটপুট পেতেন, এখন হয়তো সেটা পাবেন না। তার জন্য আপনাকে এফার্ট দিতে হবে অনেক অনেক বেশি, কিন্তু আউটপুট পাবেন না এটা বলার কোনো অবকাশ নেই। আচ্ছা, ঠিক আছে। কাজী আরাফাত, আপনি কিছু মানে বলার একটু এই কেসটাতে? আমি আমি এই বিষয়ে একটু একটু আমি অ্যাড করতে চাইবো। সেটা হচ্ছে ডক্টর দাস খুব সুন্দরভাবে একটা ওই ব্যাংকের উদাহরণ দিয়েছেন আর কি, যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা বেশি ইম্পর্টেন্ট নয় সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে আর কি। হ্যাঁ, তো আমি ওটারই আমি তো একজন থেরাপিস্ট, আমি মূলত বাচ্চাদের নিয়ে কাজ করি এবং তাদের ওই প্রতিদিনের সমস্যা দেখা এবং ছোট ছোট গোল সেট করা এবং ওইগুলো অ্যাচিভ করার পিছনে আমি দৌড়াই। তো বেসিক্যালি এটাই আমার কাজ। তো আমি আপনাকে ওই সাজেশনটুকুই দেবো যে আপনাকে আগে আপনি বাচ্চাটির সম্বন্ধে একটু হলিস্টিক্যালি ভাবুন যে বাচ্চাটি কি কি করতে পারে, কি কি করতে পারে না। তো আমি একটা 6 মাসের মধ্যে একটা গোল সেট করি। ও তো আমাদের কি করতে হয়, আমরা আমরা কি দেখি যে আমরা কতটা ফাংশনালি এবল। আমাদের প্রথম চাহিদা কি, আমরা নিজের হাতে নিজে আমাদের ফাংশন গুলো করতে পারবো। তারপরে আমরা নেক্সট জিনিস দেখি। বাচ্চাকে প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট হতে কি কি শেখায়, আমাদের কোনো কিছু ইন্ডিপেন্ডেন্সে কি আমরা নিজের হাতে খেতে পারা, নিজের হাতের কোনো কিছু একটা যেতে পারা, জামা কাপড় পরতে পারা, তারপরে হচ্ছে তার জামা কাপড় গুলো গুছিয়ে রাখা, বইপত্র গুলো গুছিয়ে রাখা। তো এগুলো হচ্ছে নেক্সট স্টেপ। প্রথম কথা হচ্ছে খাওয়া, তারপরে হচ্ছে গুছিয়ে রাখা।
তো কাজেই আমাকে দেখতে হবে, আমি কিন্তু এরকম ভাবে যদি ছোট ছোট স্টেপ ওয়াইজ যদি আমি যদি ফাংশন নিয়ে যদি ভাবি, এবং যেহেতু 9 বছর বয়স, খুব খুব তাড়াতাড়ি বড় হয় আর কি। আমাদের তো দিনগুলো, আমরা কবে পাস করেছিলাম মনে হলো যে এই কদিনের মধ্যে। আপনার সঙ্গে হয়তো আমার রিলেশন হচ্ছে 1 মাস, মনে হচ্ছে না 2 দিনের রিলেশন আছে। বাট এইভাবে আমাদের লকডাউনে 6 মাস হয়েছে, মনে হচ্ছে না কিভাবে 6 মাস কাটাবো, 6 মাস তো কেটেই গেল। তো কাজেই আমরা এখন থেকে আমরা কিন্তু একটু প্ল্যান করে নিই যে আমি কতটা বাচ্চাটির থেকে কতটা পাবো, কতটা আমি অ্যাচিভ করতে পারবো সেরকম ভাবে। তো সেরকম যেহেতু 9 বছর বয়স, আমি তাহলে ছোট ছোট টাস্কের উপর যাই। বাচ্চাটি কি ভালো করে ব্রাশ করতে পারে না ব্রাশ করতে পারছে না, তাহলে আমি একটু ব্রাশ করার জন্য হেল্প করি। যদি ভালো করে ব্রাশটা করে নিতে পারে, তাহলে গার্গেলও করতে পারে, তাহলে হচ্ছে ভালো করে ট্যাপটা বন্ধ করে এবার ওই যে সারাউন্ডিংস এর যে জায়গাটি, যে মিররটি আছে, সেই মিররটি একটু কি ক্লিন করতে পারে, জিনিসপত্রগুলো কি ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখতে পারে না মেশ করে রাখছে। তাহলে যদি ব্রাশ করতে পারে, সেই যদি ওই জায়গাটি ক্লিন করতে পারে, তাহলে কিন্তু তার নেক্সট স্টেপ কিন্তু ওটা হয়ে গেল। সেরকম ভাবে বেডিং এর ক্ষেত্রেও সেরকম। এবং আমি 100 বার যাদের আমাদের যারা প্রফেশনাল রয়েছেন, একটু একটু বড়ের কথা, মানে পরের কথাবার্তায়, বাট আমি বলবো যে 9 বছরের যে বাচ্চা, তাকে কিন্তু যার লার্নিং একটু ইস্যু আছে, যার ফিজিক্যাল ইস্যু আছে এবং যাদের বিহেভিয়ারাল ইস্যু আছে, তাদের কিন্তু ভোকেশনাল ট্রেনিং কিন্তু প্রথম থেকে কিন্তু ইন্ট্রোডিউস করা উচিত। ভোকেশনাল ট্রেনিং মিনস কি, তাকে একটু বাড়ির কাজের মধ্যেই এনগেজ করা। মা রুটি বানাচ্ছেন, তাকে বলো যে তুমি একটু ডোটা তৈরি করে দাও। এবার ডো তৈরি করা যদি খুব মজার যদি না থাকে, তাহলে একটু এখন মেক করার জন্য একটা মেশিন পাওয়া যায়, যার মধ্যে কিছুটা আটা দেওয়ার পরে একটু জল দিয়ে শুধু ঘোরালেই কিন্তু খুব সুন্দর ডো তৈরি হয়ে যায়। তো কাজে ওই ডাউটাও যদি তৈরি করা যায়, ওকে দিয়ে যদি একটু হাতে চাপড়ে চাপড়ে যদি রুটি তৈরি করা যায় এবং ওই রুটিটা যদি কুক করে ওকে খেতে দেওয়া হয়, কিংবা কিংবা পেরেন্টরাও যদি ওই রুটিটা যদি শেয়ার করে, তাহলে কি হয়, বাচ্চার মনের মধ্যে মনে হয় যে না, আই ডু সামথিং, রাইট, রাইট। নতুন কিছু করেছে, ও যে নিজে এনগেজও থাকলো, আবার কিছু কাজ হলো। আমি নিজের থেকে করতে পারছি। তার মানে কি, আমি কোনো কোনো জায়গাতে তাকে কিন্তু এমপাওয়ার্ড করছি। এই এমপাওয়ার্ড হওয়াটা কিংবা হওয়াটা কিন্তু একটা 9 বছর 10 বছরের বাচ্চা কিংবা যারা বুঝতে পারে যে আমি ওটা অ্যাচিভ করতে পারছি, এই অ্যাচিভমেন্টের পিছনে কিন্তু সবাই আমরা ভাবছি। তো কাজে এই ব্যাপারগুলো যদি আমি এরকম ভাবে যদি আমার থেরাপি ডিজাইন করতে পারি, থেরাপি মানে এরকম নয় যে সেন্টারে গেলাম, 4টে এক্সারসাইজ নিয়ে এলাম, 4টে লেসন নিয়ে এলাম, এরকম কিছু নয়। ইট ইজ ইনকর্পোরেট টু ডেইলি লিভিং অ্যাক্টিভিটি। ওর যে সারা দিনের যে কাজ, তার মধ্যে আমি কিভাবে আমার মাথার মধ্যে ঢোকাবো, দ্যাট ইজ দ্য বিউটি। মানে এইটা কাজ যদি আমি ঠিকঠাক করে করতে পারি, আমাকে যিনি ট্রেন করেছেন আর কি, এবং আমি যেই অর্গানাইজেশন থেকে ট্রেন্ড হয়েছি এই বিষয়ে, তারা এইভাবেই বলতেন যে থেরাপি শুড বি ইনকর্পোরেট টু দ্য ডেইলি লিভিং অ্যাক্টিভিটি অর এন্টায়ার দ্যাট, মানে মিনস এন্টায়ার অল দ্য অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং। তো এটাই আমাকে বলার আর কি। আপনাকে একটা ছোট রুটি মেকিং এর উদাহরণ দিলাম। আপনার সঙ্গে হয়তো বাচ্চার বিষয়ে হয়তো পরেও আমরা হয়তো আরো ডিটেলস ছোট ছোট ভাবে হয়তো কথা বলতে পারি। এই ব্যাপারটাতেই বলতে চাচ্ছিলাম। আমরা আমাদের আলোচনা শেষ করব, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি। যেটা হয় যে আমরা যেহেতু মাস 3 হলো আমরা আসলে এটা শুরু করেছি, খুবই আমার মনে হয় বাংলাদেশে বেস যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা সবচেয়ে নতুন সেখানে। তো তারপরেও যেটা হয় যে আমাদের বাবা মারা আপনাদের সম্পর্কে জানতে চান, সেটা সেই প্রেক্ষিতেই বলছি যে আপনারা কি এখন অনলাইনে এরকম পরামর্শ দিচ্ছেন? অনলাইনে আপনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে? ডক্টর দীপ্তাংশু এবং কাজী আরাফাত, আপনাদের সাথে কি আমাদের বাবা মায়েরা অনলাইনে যোগাযোগ করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারেন। আচ্ছা, আচ্ছা। কারণ হচ্ছে যে আমাদের বিশেষ করে বাংলাদেশি প্যারেন্টসদের জন্য এই মুহূর্তে তো ইন্ডিয়া যাওয়াটা সম্ভব হচ্ছে না। করোনার কারণে অনেকে যেতে চাচ্ছেন না, ভিসার বিষয় আছে। এই কারণে তাহলে আমরা তাদেরকে বলবো যে আপনাদের সাথে যোগাযোগ করতে। আর আমাদের আলোচনা আমরা শেষ করব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আজকের এই আলোচনার যে আইডিয়াটা, এটা একটা চমৎকার আইডিয়া। কারণ হচ্ছে যে আপনারা দুজন মিলে আপনাদের দুজনের স্পেশালিটি থেকে একটি বিষয়কে যেভাবে মূল্যায়ন করেছেন, সে বিষয়টা আমার মনে হয় আমাদের বাবা মাদের খুব কাজে লাগবে। আশা করি আপনারা এটা কন্টিনিউ করবেন। আমরা জানি আপনারা অত্যন্ত ব্যস্ত, তারপরে আপনাদের সেই মানসিকতাটা আছে, বা সাহায্য করা বাবা মাদের, এই বাচ্চাদের প্রতি এক ধরনের মায়া, সেখান থেকে আপনারা করছেন। আশা করি সেটা অব্যাহত থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। করোনা আবার কোথাও কোথাও আরো বেড়ে যাচ্ছে। কালকে আমাদের ইংল্যান্ডে একজনের সাথে ছিল, সেটা উনি বাতিল করেছেন এবং উনি আমাকে বললেন যে লন্ডনে হঠাৎ করে আবার বেড়ে গেছে করোনা প্রকোপ, স্কুল কলেজ খোলার পরে। আর আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে তো আছেই, যেটা যথেষ্টই আছে। তো আপনারা ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।